এটা আমাদের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস আছে যেগুলো থেকে ফ্রিকোয়েন্টলি পরীক্ষা কোশ্চেন আসে। এই পার্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, দেন আছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, তারপর ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, দেন হচ্ছে কার্ডিয়াক টেম্পোরারি। এই চারটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। এর বাইরে কোশ্চেন আসতে পারে আমাদের কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, তারপর হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অ্যান্ড পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস। তাহলে এই 7টা টপিকস থেকে কমনলি কোশ্চেন আসে এবং প্রথম 4টা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো থেকে পরীক্ষা কোশ্চেন। এই 7টা টপিকস পড়ার পর আমাদের নেক্সট পড়তে হবে হচ্ছে ভিএসডি। আর বাকি যে টপিকসগুলো আছে এগুলো থেকে খুব রিয়ারলি কোশ্চেন আসে। তাহলে আমাদের যে টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলো আজকে আগে পড়বো। আমরা ফার্স্ট পড়বো হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। তাহলে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা ইউজুয়ালি সিনারিও কেমন থাকে এটা আমাদের আগে জানা লাগবে। পরীক্ষার কোশ্চেন কিভাবে আসে? তাহলে পরীক্ষার কোশ্চেন আসতে পারে মেইনলি ডায়াগনোসিস দিয়ে, কোনো একটা সিনারিও দিয়ে দিবে, আমাদের ডায়াগনোসিস করা লাগবে। এখান থেকে ইনভেস্টিগেশন খুব একটা আসে না। আরেকটা আসছে কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড, মানে ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে পরীক্ষা ইউজুয়ালি সিনারিও কেমন থাকে? সাডেন ডেথ ইন ইয়ং অ্যাডাল্টস আফটার এক্সারসাইজ অর ভিগারাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সাথে ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথ থাকতে পারে। তারপর একজন ইয়ং অ্যাডাল্ট বা ইয়ং পার্সন খেলাধুলা করার সময় বা এক্সারসাইজ করার সময় হঠাৎ করে মারা গেছে, এবং তার ফ্যামিলিতেও দেখা যাচ্ছে তার বাবা, ভাই বা চাচা এই ধরনের ফার্স্ট ডিগ্রি যেসব জেনারেশন, এই জেনারেশনও তার দেখা যাচ্ছে কারণ সাডেন ডেথের হিস্ট্রি আছে। এই ধরনের যদি প্রেজেন্টেশন থাকে তাহলে মোস্ট লাইকলি এটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি কেস। এছাড়া অনেক সময় পরীক্ষায় ক্লিনিক্যাল ফাইন্ডিংসও দিয়ে দিতে পারে এখানে সিনা দিয়ে, যে পেশেন্টগুলোর ক্ষেত্রে ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাওয়া যাবে। এই ধরনের কোনো পেশেন্ট যদি থাকে তাদেরকে আমরা কোন ধরনের ড্রাগ অ্যাভয়েড করবো বা কোন ধরনের ড্রাগ দিব, এই টাইপের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। আমাদের যে কয়েকটা কার্ডিওমায়োপ্যাথি আছে এর মধ্যে মোস্ট কমন আছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এছাড়া ডায়ালেটেড, রেস্ট্রিকটিভ এবং অ্যাডমিজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি এগুলো হইতে পারে। এর মধ্যে সবথেকে কমন হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এবং কার্ডিওমায়োপ্যাথি যেগুলো ডিজিজ, যেগুলো প্রেজেন্টেশন আছে এই সবগুলো হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, এটা একটু মনে রাখা লাগবে। পেশেন্টগুলো ইউজুয়ালি হাইপারট্রফিক হয় লেফট ভেন্ট্রিকুলার, এটা হচ্ছে একটা অটোসোমাল ডোমিনেন্ট ট্রান্সমিশন উইথ হাই ডিগ্রি অফ পেনিট্রেন্স অ্যান্ড ভ্যারিয়েবল এক্সপ্রেশন। পেনিট্রেশন তারপরে এক্সপ্রেশন এগুলো আমরা জেনেটিক্সে পড়বো। আপাতত একটু জানলে হবে যেটা একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। এখানে বিভিন্ন ধরনের মিউটেশন থাকতে পারে, কমনলি 3টা টাইপই পাওয়া যায়। এর মধ্যে মোস্ট কমন আছে বিটা মায়োসিন হেভি চেইন মিউটেশন। তাহলে এই নামটা মনে রাখা লাগবে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে মোস্ট কমন মিউটেশন কোথায় হয়। এছাড়া ট্রোপোনিন মিউটেশন হতে পারে, মায়োসিন বাইন্ডিং প্রোটিন সি মিউটেশন হতে পারে। এই পেশেন্টগুলোর সমস্যা কি হয়? মেইনলি হচ্ছে যে ডায়াস্টলিং ফিলিং এর সমস্যা হয়। কার্ডিয়াক মাসলগুলো, বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার মাসলগুলো হাইপারট্রফি হওয়ার কারণে এই মাসলগুলোর ডাইলেশন হতে পারে না এবং ডায়াস্টলিক ফিলিংটা ঠিকমতো হয় না। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আবার কয়েকটা টাইপ হতে পারে। একটা হতে পারে কনসেন্ট্রিক প্রোভেন্ট্রিকলে, অথবা এপিক্যাল হইতে পারে, অথবা হইতে পারে শুধুমাত্র সেপ্টাল হাইপারট্রফি। আমরা যদি ছবিটা দেখি ডেভিডসনের, এখানে বি, সি এবং ডি এই 3টা হচ্ছে দেওয়া আছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এর মধ্যে লাস্ট যেটা ডি, এটাতে শুধুমাত্র এপিক্যাল রিজিয়নটা ইনভলভ হয়েছে। এরপর যদি আমরা সি দেখি সেখানে হচ্ছে কনসেন্ট্রিক কার্ডিওমায়োপ্যাথি, পুরো ভেন্ট্রিকলটা ইনভলভ হয়েছে। আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে বিটা, অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি। এই ক্ষেত্রে কি আমাদের যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে এটা হাইপারট্রফি হয়, এইটা সাইজ বড় হয়ে যায়। এই সেপ্টামটা যখন হাইপারট্রফি হবে বা এটা সাইজ যখন বড় হয়ে যাবে তখন সমস্যা কি হবে? এখানে যে ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট আছে এই আউটফ্লো ট্র্যাক্টটা দেখেন ন্যারো হয়ে যায়। এরপর ভেন্ট্রিকুলার যখন কন্ট্রাকশন করবে তখন এই মাইট্রাল ভালভের যে অ্যান্টিরিয়র লিফলেট আছে এবং এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এই দুটা কাছাকাছি চলে আসে। ফলে এই যে আউটফ্লো ট্র্যাক্ট যেটা আছে যেখান থেকে আমাদের ব্লাডটা পাস করে সিস্টেমিক সার্কুলেশন যাবে বা এরোটাতে যাবে, এই এরিয়াটা ন্যারো হয়ে যায়। এর ফলে কি হয়? ব্লাডগুলো প্রপারলি লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো বের হতে পারে না। তাহলে অনেকটা অ্যাওরটিক স্টেনোসিসের মতন একটা কন্ডিশন তৈরি হয়।
পার্থক্য কোথায়? অ্যাওর্টিক স্টেনোসিসের যে এরিয়াটা ন্যারোয়িং থাকে, অ্যাওর্টিক এরিয়াটা, এই ন্যারোয়িংটা হচ্ছে পার্মানেন্ট বা একটা ফিক্সড ন্যারোয়িং। আর অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাল হাইপারট্রফি যেটা হয়, এটা অনেকটা বলা হয় ডিনামিক অবস্ট্রাকশন, মানে যখন ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করে বা ভেন্ট্রিকলের এরিয়াটা যখন ন্যারো হয় ভিতরে, এই সময়টাতে এই অবস্ট্রাকশনটা বেশি হয়। অবস্ট্রাকশন হলে কি হবে? আমরা অ্যাওর্টিক স্টেনোসিস যেমন একটা মারমার পাইতাম, আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন মানে এখানেও আমরা একটা মিড সিস্টোলিক মারমার পাবো, কারণ ন্যারো এরিয়া দিয়ে ব্লাডটাকে পাস করতে হইতেছে। আরেকটা সমস্যা কি হয়, এই ব্লাডগুলো যখন পাস করে তখন এটা যে মাইটাল যে ভালভ আছে এখানে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে, এবং এই মাইটাল ভালভের ভিতর দিয়ে অনেক সময় কিছুটা ব্লাড রিগাজিটেশন হয়। তার মানে মাইটাল রিগাজিটেশনের মতন একটা মারমার এখানে আমরা পাইতে পারি। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশন থাকবে অ্যাওর্টিক স্টেনোসিসের মতন একটা, আর এখানে আমরা দুই ধরনের মারমার পাবো, একটা অ্যাওর্টিক স্টেনোসিস লাইক মারমার, আর একটা হচ্ছে মাইটাল রিগাজিটেশন লাইক মারমার। এরপরে এখানে যে আমরা পালসটা পাবো, এই পালস ইউজুয়ালি আমরা ডাবল পিক পাই। ইনিশিয়ালি একটা ভেন্ট্রিকুলার ইজেকশন যখন হবে, ইনিশিয়াল সিস্টের সময় আমরা একটা পিক পাই, এরপরে অবস্ট্রাকশন হওয়ার কারণে কিছুটা স্লো হয়ে যায়। এই অবস্ট্রাকশনকে ওভারকাম করার জন্য ভেন্ট্রিকলটা আরো ফোর্সফুলি কন্ট্রাকশন করে। এরপর যখন অবস্ট্রাকশনটা ওভারকাম করতে পারে তখন আমরা আরো একটা পিক পাই, এটাকে বলা হয় জার্কি পালস। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার ফর এইচওসিএম। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি পাই হচ্ছে স্লো রাইজিং পালস, কারণ সেখানে অবস্ট্রাকশনটা ফিক্সড, এই অবস্ট্রাকশনকে ওভারকাম করার সুযোগ নাই। কিন্তু এখানে যেহেতু একটা ডিনামিক অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকশনটা ওভারকাম করতে পারে, ফলে পালসটা পাওয়া যায় জার্কি পালস। তাহলে এই দুইটা পয়েন্ট আমাদের মনে রাখা লাগবে। এবার আসে আমাদের মেইন টপিকসে। তাহলে সেপ্টাল হাইপারট্রফি, যেটা আমরা একটু আগে পড়লাম, সেপ্টাল হাইপারট্রফি মে অলসো কজ ডিনামিক লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এটাকে আমরা কি বলছি? হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি বা এসওসিএম। এটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির একটা টাইপ বলা যেতে পারে। এবং এক্ষেত্রে আমরা কি পাইতে পারি? মাইটাল রিগাজিটেশন ডিউ টু অ্যাবনর্মাল সিস্টোলিক অ্যান্টেরিয়র মোশন অফ অ্যান্টেরিয়র মাইটাল ভালভ লিফলেট। তাহলে এটাই এই ছবিতে দেখানো হয়েছে। একটা হচ্ছে দেখেন সেপ্টাল হাইপারট্রফি কারণে অবস্ট্রাকশন হয়েছে, আর একটা হচ্ছে মাইটাল রিগাজিটেশন হচ্ছে। এটা আমরা পাবো কোথায়? এইচওসিএম এর ক্ষেত্রে। পেশেন্টের প্রেজেন্টেশন কেমন হবে? একটা তো আমরা বললাম সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে প্রেজেন্ট করে, পরীক্ষা ইউজুয়ালি এই সিনারিওটা বেশি থাকে। এছাড়া পেশেন্টের অ্যানজাইনা, ব্রেথলেসনেস, অ্যারিথমিয়া এগুলো থাকতে পারে। Symptoms and signs are similar to those of aortic stenosis, except that in hypertrophic cardiomyopathy, character of arterial pulse is jerky. তাহলে প্রেজেন্টেশন থাকবে আমরা বললাম অ্যাওর্টিক স্টেনোসিসের মতোই, কিন্তু এখানে পালস থাকবে জার্কি পালস। এটা মনে রাখা লাগবে পরীক্ষায় আসে। আর অ্যাওর্টিক স্টেনোসিসের পালস কেমন থাকে? ন্যারো, স্লো রাইজিং, উইক পালস। এই পেশেন্ট অনেক সময় সাডেন ডেথ নিয়েও প্রেজেন্ট করতে পারে। টিপিক্যালি কখন হয়? ডিউরিং অর জাস্ট আফটার ভিগোরিয়াস ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ইজ থট টু বি ডিউ টু ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি কজ অফ ডেথ হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। তো আমরা যখন পেশেন্টের ট্রিটমেন্ট করবো তখন আমাদেরকে অবশ্যই ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া প্রিভেন্টিভ করতে পারে এরকম কোনো ট্রিটমেন্ট আমাদের ইউজ করতে হবে। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ইজ দ্য মোস্ট কমন কজ অফ সাডেন ডেথ ইন ইয়ং অ্যাথলেট। এটা অনেক সময় ডিরেক্টলি কোশ্চেন আসে, অনেক সময় সিনারিও আসতে পারে। তাহলে ইয়ং অ্যাথলেটের ক্ষেত্রে মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সিমটমস অলরেডি পড়ে ফেলছি, অ্যানজাইনা, ডিসপনিয়া, সিনকপ অ্যান্ড সাডেন ডেথ। অ্যাওর্টিক স্টেনোসিসে এই সেম ফিচারগুলো ছিল। সায়েন্সের মধ্যে আমরা একটা পেলাম হচ্ছে জার্কি পালস, আর অ্যাপেক্স বিট যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা বলবো ডবল ইম্পালস। একটা মিড সিস্টোলিক মারমার পাওয়া যাবে, যেহেতু এখানে এএস এর মতো একটা ডিনামিক অবস্ট্রাকশন থাকে। তাহলে সিস্টোলের সময় যখন ব্লাডটা পাস করবে, ন্যারো এরিয়া দিয়ে ব্লাড পাস করার সময় টার্বুলেন্স তৈরি হবে, এবং এখানে একটা আমরা মিড সিস্টোলিক মারমার পাবো। আর যেহেতু এখানে একটা মাইটাল রিগাজিটেশন তৈরি হইতেছে, সো আমরা সেই জন্য একটা প্যানস্টোলিক মারমার পাইতে পারি। তাহলে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আমাদের দুইটা পালসেস মনে রাখা লাগবে আর দুইটা মারমার মনে রাখা লাগবে। এবার সাইন্স অফ লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন মে বি অগমেন্টেড বাই স্ট্যান্ডিং আপ আইনোটোপ অ্যান্ড ভ্যাসোডাইলেটরস। এটাও ইম্পর্টেন্ট। আমরা যে ফাংশনাল অবস্ট্রাকশন করলাম এইচসিএম এর ক্ষেত্রে, এটা কখন বেশি হবে? যদি ভেন্ট্রিকলের সাইজটা ন্যারো হয়, তাহলে সেক্ষেত্রে সমস্যা কি হবে?
ভেন্ট্রিকলটা নেদা হলে তখন এই যে সেপ্টাম যেটা আছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এবং যে মাইটাল ভালভ, এই দুটো আরো বেশি কাছে চলে আসে। তাহলে ভেন্ট্রিকুলার মধ্যে ভলম বা ভেন্ট্রিকুলার সাইজ যত নেদা হবে, এখানে আউটফ্লোটের অবস্ট্রাকশনটা তত বেশি হবে। তাহলে যেসব কন্ডিশনে আমাদের ভেন্ট্রিকুলার ভলমটা কমে যাবে, ইন্ট্রাভেন্ট্রিকুলার ভলম, সেসব কন্ডিশনে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনের ফিচার্সগুলো আরো বেশি পাবো। তাহলে এই কন্ডিশনটা কখন কখন হইতে পারে? একটা হচ্ছে যদি ভেনাস রিটার্ন কমে যায়। তাহলে ভেনাস রিটার্ন কমে গেলে কি হবে? ভেন্ট্রিকুলার ফিলিং কম হবে, ফলে ভেন্ট্রিকুলার ভলম কম থাকবে। ভেন্ট্রিকুলার ভিতরে যখন ভলম কম থাকবে তখন আউটফ্লো অবস্ট্রাকশনের ফিচার্সগুলো আমরা বেশি প্রিডোমিনেন্ট পাবো। তাহলে একটা কজ পেলাম ভেনাস রিটার্ন। সেকেন্ড হচ্ছে যদি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বেশি হয়, মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই মাইটাল ভালভে যে লিফলেটগুলো আছে এবং যে ভেন্ট্রিকুলার সেপ্টাম আছে, এগুলো বেশি ক্লোজলি আসবে, অবস্ট্রাকশনের ফিচার্সগুলো বেশি পাবো। 3 নম্বর হচ্ছে যদি ভেন্ট্রিকুলার এমটিংটা সহজ হয়, মানে আফটার লোডটা যদি কমে যায়। আফটার লোড কমবে কখন? যদি আমরা ভ্যাসো ডায়ালেটর ইউজ করি। তাহলে ভ্যাসো ডায়ালেটর ইউজ করলে আমাদের আফটার লোড কম থাকবে, সেক্ষেত্রে ভেন্ট্রিকুলারটা সহজেই এমটি হয়ে যাবে, ভেন্ট্রিকুলারের মধ্যে ব্লাড কম থাকবে, ভেন্ট্রিকুলার ভলিউম কম হবে এবং অবস্ট্রাকশনের ফিচার্সগুলো বেশি পাবো। তাহলে ভেনাস রিটার্ন আমাদের কম হবে কখন? স্ট্যান্ডিং কন্ডিশনে। যখন আমরা দাঁড়ায় থাকি তখন আমাদের ব্লাডগুলো পেরিফেরাল কুলিং হয় এবং ভেনাস রিটার্ন কম থাকে। তাহলে স্ট্যান্ডিং কন্ডিশনে এইচএসিএম বা এসসিএম এর ফিচারগুলো আরো বেশি পাওয়া যাবে। ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি বাড়বে কখন? যদি আমরা আইনোট্রপ ইউজ করি, লাইক ডিগক্সিন, তারপর ডোবুটামিন। তাহলে এই ধরনের ড্রাগ ইউজ করলে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের পাওয়ার বেশি হবে, সেক্ষেত্রে আমাদের এইচএসিএম এর ফিচারগুলো বেশি পাবো। আর আফটার লোড কম হবে কখন? যদি আমরা ভ্যাসোডাইলেটর ড্রাগ ইউজ করি, যেমন এসি ইনহিবিটর, তারপরে হাইড্রালাজিন। তাহলে এইগুলো আমাদের জানা দরকার কেন? একটা হচ্ছে আমাদের জানতে হবে যে এই কন্ডিশনগুলোতে যেহেতু এইচএসিএম এর ফিচারগুলো বেশি অ্যাগ্রাভেট করে, সো এই ড্রাগগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন কোন ড্রাগ আমরা অ্যাভয়েড করব। আর অনেক সময় পরীক্ষায় সিনারিও আসতে পারে যে এএস এবং এইচএসিএম দুইটা ফিচার্স তো অলমোস্ট সিমিলার, তাহলে আলাদা করবো কিভাবে ক্লিনিক্যালি? তাহলে এই যে স্ট্যান্ডিং কন্ডিশনে যদি এই মারমারগুলো বা আউটপুট ট্যাক্সের অবস্ট্রাকশনগুলো যদি দেখে আরো বেশি প্রমিনেন্ট হচ্ছে, তাহলে ইন্ডিকেট করে এটা এইচএসিএম। তাহলে কোন কোন কন্ডিশনে এইচএসিএম ফিচারগুলো বেশি পাওয়া যাবে? একটা হচ্ছে স্ট্যান্ডিং আপ, যেখানে ভেনাসন কমে যায় যদি আমরা আইনোট্রপ ইউজ করি, আর একটা যদি ভ্যাসোডাইলেটর ড্রাগ ইউজ করি। ইঞ্জেকশনের মধ্যে আমাদের ইঞ্জেকশন চয়েস হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা ভেন্ট্রিকুলার যে কার্ডিওমায়োপ্যাথি আছে, হাইপারট্রফি আছে, এগুলো আমরা বুঝতে পারবো। ইসিজি করলে আমরা দুইটা জিনিস পাইতে পারি, একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার্স পাইতে পারি, আর একটা হচ্ছে ডিপ টি ওয়েভ ইনফেকশন পাইতে পারি। এই দুইটা জিনিস জানলে হবে। ম্যানেজমেন্টের মধ্যে আমরা বললাম যে ড্রাগগুলো অ্যাগ্রাভেট করে সেই ড্রাগগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে কি কি ড্রাগ? ডিগক্সিন, তারপর হচ্ছে ভ্যাসোডাইলেটাস ইনক্লুডিং নাইট্রোগ্লিসারিন, হাইড্রালাজিন, এসিনিটল বা এআরবি। এগুলো ইউজ করলে সমস্যা হবে, আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন বাড়বে, যে কারণে এই ড্রাগগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে পরীক্ষায় এটা অনেক সময় কোশ্চেন আসে যে কোন কোন ড্রাগ আমরা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে অ্যাভয়েড করবো। আর ট্রিটমেন্টের জন্য আমরা কি করতে পারি? অ্যামাইডন ইউজ করতে পারি টু প্রিভেন্ট কার্ডিয়াক অ্যারিথমিয়া। বিটা ব্লকার এবং রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট ইউজ করতে পারি। এগুলো ইউজ করলে সুবিধা কি? এরা যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন যেটা সেটা কমাবে, মানে আইনোট্রপের বিপরীত কাজ করবে। আর ইউজ করতে পারি ডিসোপাইরামিড। এটা আমরা ABCD দিয়ে নিউমোনিক মনে রাখতে পারেন: অ্যামাইডন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্ড ডিসোপাইরামিড। আর এটা কি করতে পারি? এই পেশেন্টরা যেহেতু ইউজুয়ালি কার্ডিয়াক অ্যারিথমিয়া থেকে পেশেন্টের ডেথ হয়, সো আমরা ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর ইউজ করতে পারি। এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ডেথ প্রিভেন্ট করার জন্য আমরা ট্রিটমেন্ট পারপাসে কি ইউজ করতে পারি? তাহলে আইসিডি ইউজ করতে পারি, ABCD এই ড্রাগগুলো ইউজ করতে পারি, আর কিছু ড্রাগ আছে যেগুলো আমরা অ্যাভয়েড করবো। এরপর একটা বক্স আছে রিস্ক ফ্যাক্টরস ফর সাডেন ডেথ ইন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এটা ইউজুয়ালি পরীক্ষা MCQ আসে, এটা মুখস্থ করতে হবে। তাহলে কোনো পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, রিকারেন্ট সিনকোপ থাকে, এক্সারসাইজ ইনডিউসড হাইপোটেনশন, তারপর হচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হিস্ট্রি থাকে বা সাস্টেন ভিটি থাকে, অথবা নন সাস্টেন ভিটি থাকে লেস দেন 30 সেকেন্ড, অথবা
লেফট ভেন্ট্রিকুলার ওয়াল থিকনেস যদি অনেক বেশি থাকে, এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর সাডেন কার্ডিয়াক ডেথ। এটা হচ্ছে এমসিকিউর জন্য মেনলি পড়া লাগবে। ওকে, তাহলে আমরা একটা টপিক পড়লাম হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এই পেশেন্টগুলো কীভাবে প্রেজেন্টেশন হয়, বা পরীক্ষায় কী ধরনের সিনারিও থাকে, এক্সামিনেশন করলে আমরা কী পাবো, তারপর হচ্ছে ট্রিটমেন্টে আমরা কী কী ড্রাগ দিব, কী কী ড্রাগ অ্যাভয়েড করবো। তাহলে সবগুলো পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস। তাহলে এখান থেকেও খুব কমনলি কোশ্চেন আসে প্রতিবার। তাহলে এই পেশেন্টগুলোর জন্য পরীক্ষার সিনারিও কেমন থাকবে? পেশেন্টগুলোর মেইন ফিচার্স থাকে হচ্ছে চেস্ট পেইন, এবং এই চেস্ট পেন অন্যান্য চেস্ট পেন থেকে ডিফারেন্ট কীভাবে? এটা হচ্ছে পজিশন, রেসপিরেশন এগুলোর সাথে অ্যাগ্রাভেট করে। তাহলে ডিপ ব্রিদিং, মুভমেন্ট, তারপর চেঞ্জ অফ পজিশন, এক্সারসাইজ বা সোলোইং, এই কন্ডিশনগুলোতে চেস্ট পেনটা অ্যাগ্রাভেট করে। আর আমরা যদি এক্সামিনেশন করি তাহলে সেক্ষেত্রে কী পাবো? হাই পিচ সুপারফিশিয়াল স্ক্র্যাচিং অর ক্রাঞ্চিং নয়েজ বা পেরিকার্ডিয়াল লাভ। তাহলে পেরিকার্ডিয়াল লাভ হচ্ছে প্যাথোগনমিক ফর অ্যাকিউট পেরিকার্ডাইটিস। আর যদি আমরা ইসিজি করি তাহলে সেক্ষেত্রে পাবো ওয়াইড স্পিড এসটি এলিভেশন উইথ কনকেভিটি আপওয়ার্ডস এন্ড পিয়ার ডিপ্রেশন। তাহলে এই সিনারিওর জন্য, এই অ্যাকিউট পেরিকার্ডিটিসের জন্য এই ইনফরমেশনগুলো আমাদের জানা লাগবে, প্রত্যেকটাই পরীক্ষায় আসে। এর পাশে কী কী কারণে আমাদের অ্যাকিউট পেরিকার্ডাইটিস হতে পারে? তাহলে ব্রড টার্মে এটাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইনফেকশন, ইনফ্লামেশন অ্যান্ড আদার্স কজ। ইনফেকশন মধ্যে এটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে। আমাদের দেশের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিউবারকুলোসিস। ইনফ্লামেটরি কন্ডিশন মধ্যে ইউজুয়ালি কানেকটিভ টিস্যু ডিজিজ যেগুলো আছে, লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলোর কারণে হতে পারে। আদার্সের মধ্যে আছে 3টা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যালিগনেন্সি, একটা হচ্ছে ইউরেমিয়া, আর একটা হচ্ছে পোস্ট এমাইন। ম্যালিগনেন্সির মধ্যে আবার কী কী ম্যালিগনেন্সি হতে পারে? ব্রেস্ট, ব্রঙ্কাস অ্যান্ড লিম্ফোমা। তাহলে এই 3টা ম্যালিগনেন্সিতে ইউজুয়ালি পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, অ্যাকিউট পেরিকার্ডাইটিস হতে পারে। এবং এটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালিগনেন্সির কারণে যদি পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়াল ইফিউশন হয়, সেক্ষেত্রে ফ্লুইডে থাকে হেমোরেজিক ফ্লুইড। তাহলে পরীক্ষাতে আসে হেমোরেজিক পেরিকার্ডিয়াল ইফিউশনের কজ কি? তাহলে সেগুলোর ক্ষেত্রেও এইগুলো আসবে। পোস্ট এমাইনের ক্ষেত্রে দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে অ্যাকিউটলি হতে পারে, একটা হচ্ছে ক্রনিক ম্যানিফেস্টেশন হতে পারে বা লেট ম্যানিফেস্টেশন হতে পারে। লেট ম্যানিফেস্টেশন যেটা আসে সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, যে ড্রেসলার সিনড্রোম, পেরিকার্ডাইটিস থাকে, ফিভার থাকে, আর টুলসি থাকে। এগুলো এমআই কমপ্লিকেশনের আগে পড়া হয়েছে। ক্লিনিক্যাল ফিচার্স অলরেডি আমরা পড়ে ফেলছি। এখানে পেশেন্টের মেইন প্রেজেন্টেশন থাকে চেস্ট পেইন, যেটা রেক্টেস্টাল বা সেন্ট্রাল চেস্ট পেইন রিলেটিং টু শোল্ডার অ্যান্ড নেক। তার মানে অনেকটা এমআই বা এনজাইনের যে পেইনগুলো থাকে ক্যারেক্টারিস্টিক সেরকম থাকতে পারে। ডিপেন্ড হচ্ছে এটা ব্রিদিং, মুভমেন্ট এবং পজিশন চেঞ্জের সাথে বাড়ে। এরপর হচ্ছে এক্সামিনেশন বললাম পেরিকার্ডিয়াল ফ্রিকশন লাভ থাকতে পারে, যেটা হচ্ছে একটা হাই পিচ সাউন্ড, এবং এটা হচ্ছে ডায়াগনস্টিক অফ পেরিকার্ডাইটিস। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইজ ডায়াগনস্টিক অফ পেরিকার্ডাইটিস। তাহলে এর অ্যান্সার হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্রিকশন লাভ। ইসিজি করলে আমরা কি পাবো? এসটি এলিভেশন উইথ আপওয়ার্ড কনকেভিটি ওভার দ্য এফেক্টেড এরিয়া হুইচ মে বি ওয়াইড স্পিড। আর স্পেসিফিক ফাইন্ডিংস কি? পিয়ার ইন্টারভাল ডিপ্রেশন। পরীক্ষা কয়েকভাবে কোশ্চেন আসতে পারে। একটা আসতে পারে যে হচ্ছে মোস্ট স্পেসিফিক ইসিজি ফাইন্ডিংস ফর অ্যাকিউট পেরিকার্ডিটিস। তাহলে এটাই বেশিরভাগ পরীক্ষা কোশ্চেন আসছে। তাহলে অ্যান্সার হচ্ছে পিয়ার ডিপ্রেশন। আর যদি বলে লেট ফিচার্স অফ অ্যাকিউট পেরিকার্ডিটিস, তাহলে অ্যান্সার হচ্ছে টি ওয়েভ ইনভার্সন। এখানে যে এসটি এলিভেশন হয়, এটার সাথে অনেক সময় এসটি এলিভেটেড এমআই একটা কন্ডিশন হতে পারে। পার্থক্য কোথায়? এখানে যে এসটি এলিভেশন হয়, এখানে থাকে হচ্ছে আপওয়ার্ড কনকেভিটি। আর আমরা যদি কিউআরএস এর একটা ছবি আঁকাই, তাহলে এখানে যে এসটি এলিভেশন থাকবে, এটা হবে এই কনকেভ পার্টটা থাকবে উপরের দিকে। আর ইউজুয়ালি এমআই ক্ষেত্রে এটা থাকে হচ্ছে কনকেভিটি ডাউনওয়ার্ডস। এটাকে অনেক সময় বলা হয় স্যাডেল শেপ এসটি এলিভেশন। আরেকটা পার্থক্য হচ্ছে এমআই ক্ষেত্রে যে এসটি এলিভেশন হবে সেটা হবে হচ্ছে রিজিওনাল, মানে যে আরটা এটা অকুলেশন হবে সেই আরটা টেরিটরিতে আমরা এসটি এলিভেশন পাবো। আর অ্যাকিউট পেরিকার্ডিটিস ক্ষেত্রে এসটি এলিভেশন পাওয়া যায় ওয়াইড স্পিড, মানে এটা কোনো স্পেসিফিক টেরিটরি ফলো করে না। ম্যানেজমেন্টের মধ্যে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে অ্যাসপিরিন বা এনএসআইডি। এছাড়া আমরা ইউজ করতে পারি কলসিসিন, বিশেষ করে যদি কোনো পেশেন্টের
রিকারেন্ট এপিসোডস থাকে সেক্ষেত্রে আমরা রিল্যাক্স প্রিভেন্ট করার জন্য কলসিন ইউজ করতে পারি। এখান থেকে দুইটা জিনিস মনে রাখা লাগবে, একটা হচ্ছে যদি কোনো পেশেন্টের ইউজেমিক পেরিকার্ডিটিস হয়, মানে রেনাল ফেলিওর পেশেন্টের পেরিকার্ডিটিস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে হিমোডায়ালাইসিস। তাহলে হিমোডায়ালাইসিস একটা ইন্ডিকেশন হচ্ছে ইউজেমিক পেরিকার্ডিটিস। আরেকটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে পোস্ট এমআই পেরিকার্ডিটিস। তাহলে এমআই কমপ্লিকেশন হিসেবে যদি পেরিকার্ডিটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা এনএসআইডি এবং গ্লুকোকর্টিকয়েডস এই ড্রাগগুলো ইউজ করতে পারবো না। এনএসআইডস বা স্টেরয়েডস করলে কি সমস্যা হবে, আমরা হচ্ছে এমআই যখন পড়ছিলাম তখন বলছিলাম। তাহলে এমআই এর ক্ষেত্রে যদি আর্লি অনসেট হয়, তাহলে সেক্ষেত্রে এনএসআইডি এবং স্টেরয়েড কন্টিনিউয়েটেড। লেট স্টেজ হলে আমরা ইউজ করতে পারবো। এনএসআইডি এবং স্টেরয়েড যদি আমরা ইউজ করি, তাহলে সমস্যা কি হবে এখানে মনে আছে? আমরা আগের ক্লাসে ডিসকাশন করছিলাম এমআই কমপ্লিকেশনের সময়। তাহলে ভেন্ট্রিকুলার রাপচার হওয়ার রিস্ক থাকে বেশি যদি আমরা আর্লি পোস্ট এমআই এনএসআইডি বা স্টেরয়েড ইউজ করি। এটা হচ্ছে টিউবারকুলাস পেরিকার্ডিটিস। তাহলে এটা আমরা একবারে পড়ে যাই। তাহলে টিবির ক্ষেত্রেও পেশেন্ট পেরিকার্ডিটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং এই পেশেন্টগুলো একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস ডেভেলপ করতে পারে। পেশেন্টগুলোর প্রেজেন্টেশন কেমন থাকবে, একটা হচ্ছে টিবির যে প্রেজেন্টেশনটা থাকে, ফিভার, ওয়েট লস, নাইট সোয়েটিং, ক্রনিক মেলাইস, এগুলো থাকতে পারে। আর এর সাথে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস ফিরাস থাকতে পারে। তাহলে আমাদের জানা লাগবে ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস এগুলো প্রেজেন্টেশন কেমন হয়। তাহলে আগে টিবি পেরিকার্ডিটিসের ট্রিটমেন্ট আমরা একটু করে যাই। টিবি পেরিকার্ডিটিসের ক্ষেত্রে আমরা অ্যান্টি টিবি কেমোথেরাপি যেটা আছে, মানে অ্যান্টি টিবি ড্রাগ যেগুলো ইউজ করে সেগুলো ইউজ করবো। আর এর সাথে আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের স্টেরয়েড ইউজ করতে হবে। তাহলে আমরা জানি অ্যান্টি টিবি মেডিকেশন যখন আমরা ইউজ করি, স্পেসিফিক কিছু কন্ডিশন আছে যেখানে অ্যান্টি টিবি মেডিকেশনের সাথে আমাদের স্টেরয়েড দেওয়া লাগে। এর মধ্যে একটা ইন্ডিকেশন হচ্ছে যদি টিউবারকুলাস পেরিকার্ডিটিস হয়। তাহলে অ্যাকিউট পেরিকার্ডিটিস থেকে আমাদের কয়েকটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেমন পেরিকার্ডিয়াল ইভিশন ডেভেলপ করতে পারে, সেখান থেকে কার্ডিয়াক টেম্পোরেন্ট হতে পারে। তারপর হচ্ছে ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস ডেভেলপ করতে পারে। তাহলে সিসিপি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর এনি এক্সামিনেশন, এবং ক্লিনিক্যালেও অনেক সময় এখন এই কেসগুলো কমনলি পাওয়া যাচ্ছে। তাহলে ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস, তাহলে এখান থেকে আমাদের কী কী জানা লাগবে, একটা হচ্ছে এই পেশেন্টগুলো কীভাবে প্রেজেন্টেশন করে, দেন হচ্ছে প্রেজেন্টেশন, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস, আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন। ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস আমাদের মেইন সমস্যা কি হয়, আমাদের হার্টের সাইডে আমাদের যে পেরিকার্ডিয়াম আছে, তাহলে এখানে এই পেরিকার্ডিয়ামটা থিকেন্ড হয়ে যায়, তারপর ফাইব্রোসিস হয় এবং ক্যালসিফিকেশন হয়ে যায়। তাহলে পেরিকার্ডিয়ামটা যখন ক্যালসিফাইড হয়ে যাবে, এই পেরিকার্ডিয়ামটা তখন আর ঠিক মতো এক্সপান্ড করবে না। এর ফলে সমস্যা কী হবে, আমাদের ভেন্ট্রিকলটা যখন ফিলিং হবে বা ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে, এই ডায়াস্টলটা প্রপারলি হইতে পারবে না। ভেন্ট্রিকলটা যখনই ডায়াস্টল হবে, তখনই যে ক্যালসিফাইড বা স্টিফ পেরিকার্ডিয়াম আছে এখানে এসে বাধাপ্রাপ্ত হবে। তাহলে এখানে মেইনলি যে সমস্যা হবে সেটা হচ্ছে ডায়াস্টলিং ফিলিংটা হ্যাম্পার্ড হবে। এখন আমাদের লেফট ভেন্ট্রিকলটা আমরা জানি লেফট ভেন্ট্রিকুলার মাসটা অনেক বেশি, অপরদিকে রাইট ভেন্ট্রিকলটা এটা হচ্ছে তুলনামূলক উইক ওয়াল থাকে, মানে এটা ওয়ালটা লেস থিক বা লেস পাওয়ারফুল। যে কারণে যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়, তখন এই রাইট ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা বেশি ইম্পেয়ার্ড হয়। তাহলে এই পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে রাইট ভেন্ট্রিকুলার ফেলারের ফিচার্স নিয়ে বা রাইট সাইডেড হার্ট ফেলারের ফিচার্স নিয়ে। তাহলে আমরা একদম সেকেন্ড ক্লাসে বা ফার্স্ট ক্লাসের জন্য আমরা ডিসকাশন করছিলাম যে রাইট ভেন্ট্রিকুলার ফেলারের ফিচার্স কী কী থাকে। তাহলে ভেন্ট্রিকুলারটা যখন প্রপারলি ডায়াস্টল করতে পারবে না, তখন সমস্যা কী হবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার যে এমটিংটা হয় সেটা ঠিক মতো হইতে পারবে না। তাহলে অ্যাট্রিয়াল এমটিং এটা হ্যাম্পার্ড হবে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফিলিংটা হ্যাম্পার্ড হবে।
তাহলে অ্যাকচুয়ালি এমটিং যদি হ্যাম্পার্ড হয় তাহলে একটার মধ্যে ব্লাড কি হবে, বেশি বেশি জমা হবে। একটার মধ্যে যখন ব্লাড বেশি জমা হবে তখন কি হবে, অ্যাকচুয়াল প্রেশারটা বাড়বে। অ্যাকচুয়াল প্রেশার আমরা মেজার করি কিসের মাধ্যমে, বাই মেজারিং জেভিপি। তাহলে অ্যাকচুয়াল প্রেশার যখন বাড়বে তখন জেভিপি কি হবে, জেভিপিটা বাড়বে। জেভিপি যদি বাড়ে, ভেনাস প্রেশার যদি এখানে বাড়ে, তাহলে আমাদের ভেনাস পেরিফেরাল যে ভেনাস সার্কুলেশন যেটা আছে সেখানেও এই সার্কুলেশনের প্রেশার বাড়বে, ভেনাস কনজেশন হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারগুলো বাড়বে। এর ফলে কি হবে, লিভারের মধ্যে যখন ভেনাস কনজেশন হবে তখন এখানে টেন্ডার হেপাটোমেগালি হবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ার কারণে পেশেন্টের অ্যাসাইটিস ডেভেলপ করবে, পেরিফেরাল ইডিমা ডেভেলপ করবে। তাহলে পেশেন্টের ইউজুয়ালি প্রেজেন্টেশন হবে অ্যাসাইটিস, পেরিফেরাল ইডিমা, এই ধরনের ফিচার্স নিয়ে, মানে রাইট সাইডের হার্ট ফেলারের ফিচার্স নিয়ে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট সাইন পাওয়া যায়, যেমন জেভিপির ক্ষেত্রে আমরা একটা বললাম হচ্ছে জেভিপিটা রেস্ট থাকবে। এরপর আমরা কি পাবো, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাট্রিয়াল এমটিংটা ঠিক মতো হইলেও ভেন্ট্রিকলটা যেহেতু ডাইলেট করতে পারতেছে না, সো ভেন্ট্রিকুলার ফিলিংটা ঠিক মতো হবে না। তাহলে ভেন্ট্রিকল কি হবে, ইনিশিয়ালি ডাইলেট হবে, এরপরে একটা সার্টেন স্টেজে গিয়ে এই যে ক্যালসিফাইড যে পেরিকার্ডিয়াম আছে এই পেরিকার্ডিয়ামে ধাক্কা খাবে বা বাধাপ্রাপ্ত হবে। তাহলে একটা থেকে ব্লাড ফ্লো যখন ভেন্ট্রিকুলে আসবে তখন ইনিশিয়ালি খুব ভালোভাবে ব্লাড আসবে, মানে আর্লি যে ভেন্ট্রিকুলার ফিলিং ফেজ এটা খুব ভালোভাবে হবে, কিন্তু এরপরে গিয়ে সাডেনলি সেটা বাধাপ্রাপ্ত হবে। তাহলে অ্যাট্রিয়াল এমটিং এর কারণে আমরা বলছিলাম যে ভিতরে আমরা একটা যে ওয়েভ পাই সেটা বলে ওয়াই ডিসেন্ট। তাহলে ওয়াই ডিসেন্টটা কেন হয়, ডিউ টু অ্যাট্রিয়াল এমটিং বা ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে ভেন্ট্রিকুলার ফিলিংটা আমরা বললাম কি সাডেনলি হল্ট হয়ে যাবে ডিউ টু ক্যালসিফাইড পেরিকার্ডিয়াম। তাহলে এই ক্ষেত্রে যে ওয়াই ডিসেন্টটা পাবো এটা র্যাপিড ওয়াই ডিসেন্ট হবে, তারপর সাডেনলি হল্ট হয়ে যাবে, এটাকে বলা হয় র্যাপিড বা স্টিপ ওয়াই ডিসেন্ট। আরেকটা কি সমস্যা হবে, আমরা জানি যে ইন্সপিরেশনের সময় আমাদের জেভিপিটা ফল করে, যেহেতু ইন্সপিরেশনের সময় ইন্টারথোরাসিক প্রেশার নেগেটিভ প্রেশার তৈরি হয়, সেক্ষেত্রে জেভিপিটা ফল করে। কিন্তু এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যেহেতু তার বাইরের যে শেলটা মানে পেরিকার্ডিয়ামটা ক্যালসিফাইড হয়ে গেছে, সো ভেন্ট্রিকলটা প্রপারলি ডায়াস্টল হইতে পারে না, ফলে ইন্সপিরেশন জেভিপি যেটা ফল করার কথা সেটা এখানে ফল হয় না। এই যে ইন্সপিরেশন জেভিপি নর্মাল থাকা বা ফল না করা এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল জেভিপি বা কুসুমাল সাইন। তো এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কিন্তু আমরা দেখবো যে ফিচার্সগুলো পাচ্ছি সবই হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফেলারের ফিচার্সগুলো। এখানে লেফট ভেন্ট্রিকলটা খুব বেশি এফেক্টেড হয় না ইনিশিয়ালি অ্যাটলিস্ট। তাহলে এখানে আমরা কোনো পালমোনারি কনজেশন বা পালমোনারি ইডিমা এই ধরনের ফিচার্সগুলো কিন্তু এখানে ইউজুয়ালি থাকে না। তাহলে এটা মনে রাখেন, আমরা একটু পরে ডিসকাস করবো এটা কেন ইম্পর্টেন্ট। তাহলে ক্রনিক কনস্ট্রিক্ট পেরিকার্ডিসের ফিচার্স থাকবে কেমন, ইউজুয়ালি পেশেন্টের ফিচার্স থাকবে অ্যাসাইটিস, হেপাটোমেগালি এবং পেরিফেরাল ইডিমা নিয়ে। আর এখানে যেহেতু পেরিকার্ডিয়ামটা ক্যালসিফিকেশন হয়ে যায়, হার্টটা ডায়াস্টল হইতে পারে না, তো এই ক্ষেত্রে হার্টটা ইউজুয়ালি দেখা যাবে স্মল ক্যালসিফাইড হার্ট পাওয়া যাবে। এই ক্যালসিফিকেশন হচ্ছে মেইনলি পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন। আরেকটা কি পাওয়া যাবে, লাউড থার্ড হার্ট সাউন্ড। লাউড থার্ড হার্ট সাউন্ডটা কেন হচ্ছে, এখানে যেহেতু ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা র্যাপিডলি হয়ে হল্ট হয়ে যাইতেছে, তো সেটার কারণে আমাদের থার্ড হার্ট সাউন্ডটা লাউড পাওয়া যাবে। কজের মধ্যে কি কি আছে, সবথেকে ইম্পর্টেন্ট আমরা যেটা বললাম টিউবারকুলাস পেরিকার্ডাইটিস। তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আদার্স কিছু কজ আছে যেমন হিমোপেরিকার্ডিয়াম, ভাইরাল, রিমোটয়েড অ্যান্ড টুদেন পেরিকার্ডাইটিস। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে মেইনলি হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমস অফ সিস্টেমিক ভেনাস কনজেশন, মানে অ্যাসাইটিস, ইডিমা, রেজ, জেপিপি, হেপাটোমেগালি এই ধরনের ফিচার্সগুলো বেশি পাওয়া যাবে। ব্রেথলেসনেস ইজ নট এ প্রমিনেন্ট সিমটমস বিকজ লাংস আর সেলডম কনজেস্টেড। তাহলে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিসের যে প্যাথোফিজিওলজি এখানে যদি আমরা খেয়াল করি, এখানে ইউজুয়ালি লেফট ভেন্ট্রিকলটা খুব একটা এফেক্ট হয় না এবং পালমোনারি কনজেশন হয় না, যে কারণে পেশেন্টের ব্রেথলেসনেস ইউজুয়ালি খুব একটা কমন না। Should be suspected in any patient with unexplained right heart failure and apparently normal heart size and function on echocardiography.
তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যেহেতু লেফট ভেন্ট্রিকলটা খুব একটা এফেক্টেড হচ্ছে না, সিস্টোলিক ফাংশনটা এফেক্টেড হচ্ছে না, আমরা যদি ইকো করি তখন দেখবো লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন ঠিক আছে, লেফট ভেন্ট্রিকল প্রপারলি সিস্টোলিক হইতেছে, তারপরও পেশেন্টের হার্ট ফেলিয়ার ফিচার্স পাওয়া যাচ্ছে। তাহলে এই ধরনের যদি কোনো ফিচার্স আমরা পাই তাহলে তখন আমরা এই সিসিবিটা চিন্তা করব। অথবা টিউবারকুলোসিস পেশেন্ট, টিবি পেশেন্টে যদি আমরা দেখি জেনারেলাইজড বডি সোয়েলিং প্রেজেন্ট করছে, মানে ইডিমা অ্যাসাইটিস আছে জেভিডিস, তখন আমরা সিসিবি চিন্তা করব। তাহলে টিবি পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি বাইপিরাল ইডিমা খুব একটা কমন না, টিবিতে ইউজুয়ালি উদারি ভীষণ বা অ্যাসাইটিস এগুলো নিয়ে প্রেজেন্ট করে। তবে কোনো পেশেন্টে যদি এরকম দেখা যায় যে রাইট সাইডে হার্ট ফেলিয়ার ফিচার্স আছে, টিবির ফিচার্স আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস এটার ডায়াগনোসিস চিন্তা করতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স অলরেডি পড়া হয়েছে। পেশেন্ট হচ্ছে এলিভেট জেবি থাকবে উইথ র্যাপিড ওয়াই ডিসেন্ট, কুসুমাল সাইন্স থাকবে, পালসাস প্যারাডক্সাস, আর আছে লাউড আর্লি থার্ড হার্ট সাউন্ড বা পেরিকার্ডিয়াল নক। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি করতে পারি, চেস্ট এক্স করলে আমরা পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন দেখতে পারবো, আর আমরা ইকোকার্ডিওগ্রাফি করতে পারি। দেন পেরিকার্ডিটিস থেকে অ্যানাদার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশন থেকে খুব একটা কোশ্চেন আসে না, এখান থেকে ইউজুয়ালি ইসিজি ফাইন্ডিংস একটা কোশ্চেন আসে। ইসিজি ফাইন্ডিংস এবং আদার ফাইন্ডিংস আমরা কার্ডিয়াক টেম্পোরালের সাথে করব। তাহলে কার্ডিয়াক টেম্পোরারি ইউজুয়াল প্রেজেন্টেশন কেমন থাকে, এই পেশেন্টগুলো ইউজুয়ালি লেফট সাইডের হার্ট ফেলিয়ারের প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করে। তাহলে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসের মেইন সমস্যা ছিল কি, তার পেরিকার্ডিয়ামটা ক্যালসিফিকেশন হয়ে গেছিল, যে কারণে হার্টটা ইনিশিয়ালি এক্সপ্যান্ড করলো, পরবর্তীতে গিয়ে প্রপারলি ড্যাশবোর্ডটা করতে পারতেছিল না, মানে ইনিশিয়াল ড্যাশবোর্ডটা ঠিক ছিল, লেট ড্যাশবোর্ডে তার সমস্যাটা হইতেছিল। কার্ডিয়াক টেম্পোরারি ক্ষেত্রে সমস্যাটা একটু ডিফারেন্ট থাকে, এটার ক্ষেত্রেও ভেন্ট্রিকুলার ফিলিংটা ইম্পেয়ার্ড হবে, তবে এটার ডিফারেন্স হচ্ছে প্রথম থেকে এই সমস্যা ডেভেলপ করবে। তাহলে কার্ডিয়াক টেম্পোরারি সমস্যা কি, এই ক্ষেত্রে আমাদের যে পেরিকার্ডিয়াম আছে, এই পেরিকার্ডিয়াম এবং হার্টের মাঝখানে ফ্লুইড জমা হচ্ছে। তার মানে হার্টটা যখন ডায়াস্টল হবে তখন চারিদিক থেকে সে একটা প্রেশার পাইতেছে ডিউ টু অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ ফ্লুইড ইন পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হবে, ভেন্ট্রিকলটা কোনোটাই ডায়াস্টল হইতে পারবে না ঠিক মতো। এবং কার্ডিয়াক টেম্পারেট যেগুলো, এগুলো ইউজুয়ালি ডেভেলপ করে অ্যাকিউটলি। তাহলে সিসিপি প্রেজেন্টেশন ছিল ইউজুয়ালি আমরা বলছিলাম কি ক্রনিক প্রেজেন্টেশন। অপরদিকে কার্ডিয়াক টেম্পারেট যেটা, এটা প্রেজেন্টেশন থাকে অ্যাকিউট প্রেজেন্টেশন। এখানে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এটিএম সবগুলোই ডায়াস্টলের সমস্যায়, কিন্তু যেহেতু এটা অ্যাকিউট প্রেজেন্টেশন, সো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাসাইটিস ইডিমা এগুলো ডেভেলপ করে খুব বেশি টাইম সে পায় না। এক্ষেত্রে মেইনলি প্রেজেন্টেশনটাই লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফেলার নেই। তাহলে লেফট ভেন্ট্রিকুলার যদি ডায়াস্টলটা ঠিক মতো না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক ভলিউমটা কম হবে, ফলে লেফট ভেন্ট্রিকুলার ফিলিং কম হবে, লেফট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। তাহলে লেফট ভেন্ট্রিকুলার যদি কার্ডিয়াক আউটপুট কমে যায়, তাহলে পেশেন্টগুলোর বিপি কেমন হবে, বিপি ফল করবে। হার্টটা তখন অ্যাডিকুয়েট আউটপুট মেনটেন করার জন্য কি করে, বেশি বেশি পাম্প করার চেষ্টা করবে, যেহেতু এখানে কার্ডিয়াক আউটপুট কমে গেছে, সব ফলে পেশেন্টগুলো পালসে অনেক বেড়ে যাবে, মানে ট্যাকি কার্ডিয়া ডেভেলপ করবে। ব্লাড প্রেশার যদি কম হয়, কার্ডিয়াক আউটপুট যদি কম হয়, তাহলে পেরিফেরি কি হবে, পেরিফেরিতে থাকবে কোর পেরিফেরি। তার মানে ফিচার্সগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো লেফট ভেন্ট্রিকুলার ফেলার টাইপের ফিচার্স পাওয়া যাবে। আর যেহেতু লেফট ভেন্ট্রিকলে ফিলিং কম হইতেছে, ড্যাশফ্লো হইতে পারতেছে না, সো এখানে লেফট অ্যাট্রিয়ামে কনজেশন হবে, মানে ব্লাডগুলো বেশি অ্যাকুমুলেশন হবে। এই প্রেশারটা তখন গিয়ে কোথায় রিফ্লেক্ট হবে, পালমোনারি সার্কুলেশনে। তার মানে এখানে পালমোনারি সার্কুলেশনে কনজেশন হবে। লাংসে যখন ব্লাড অ্যাকুমুলেশন বেশি হবে, কনজেশন হবে, তখন পেশেন্টের ভেন্টিলেশন পারফিউশনটা মিসম্যাচ হবে, ফলে পেশেন্টের ব্রেথলেসনেস বা শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করবে। তাহলে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস এবং কার্ডিয়াক টেম্পারেট দুইটা প্রেজেন্টেশন কিন্তু একটু ডিফারেন্ট। কনস্ট্রাকটিভে পেশেন্টগুলো ইউজুয়ালি ক্রনিক্যালি প্রেজেন্টেশন হইতেছিল এবং রাইট ভেন্ট্রিকুলার ফেলারের ফিচার্সগুলো বেশি প্রিডমিনেন্ট ছিল। অপরদিকে কার্ডিয়াক টেম্পারেট পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি প্রিডমিনেন্ট হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলারের ফিচার্সগুলো। তাহলে পেশেন্টগুলো হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, ব্রেথলেসনেস, তারপরে কোল্ড পেরিফেরি এইগুলো নিয়ে মেনলি প্রেজেন্ট করে। অপরদিকে এখানে যেহেতু ভেন্ট্রিকুলার ড্যাশগুলো হইতে পারতেছে না, অ্যাট্রিয়ামগুলোতে তখন কি হবে, তাহলে ব্লাডগুলো বেশি কনজেশন হবে,
ফলে এই ক্ষেত্রে জেভিপিটা রেস্ট থাকবে। পার্থক্য হচ্ছে জেভিপিতে আমরা কনস্ট্রাকটিভ পেরিকার্ডিসের ক্ষেত্রে পাইছিলাম র্যাপিড ওয়াই ডিসেন্ট, কারণ সেখানে ইনিশিয়ালি ড্যাশ ফ্লোটা র্যাপিডলি হচ্ছিল, এরপর দিকে সাডেনলি হল্ট হয়ে যাইতেছিল। কার্ডিয়াক টেম্পোরেটের ক্ষেত্রে কি হবে, ইনিশিয়াল ডায়াস্টল বা লেট ডায়াস্টল কোনোটাই প্রপারলি হইতে পারবে না। ফলে এখানে কি থাকবে, আমাদের অ্যাট্রিয়াল রিল্যাক্সেশনও হবে না ঠিক মতো, অ্যাট্রিয়াল এমটিংও হবে না। তাহলে অ্যাট্রিয়াল রিল্যাক্সেশনের কারণে আমরা পাইছি এক্স ডিসেন্ট, আর অ্যাট্রিয়াল এমটিং বা ভেন্টিকুলার ফ্লেমিংয়ের জন্য পাইছে ওয়াই ডিসেন্ট। তাহলে এখানে দুইটাই অ্যাবসেন্ট থাকবে, তাহলে এখানে কোনো এক্স ডিসেন্ট বা ওয়াই ডিসেন্ট থাকবে না। তাহলে কনস্ট্রিক্ট পেরিকার্ডিস ক্ষেত্রে আমরা পেয়েছিলাম রেস্ট জেভিপি উইথ র্যাপিড ওয়াই ডিসেন্ট, আর কার্ডিয়াক টেম্পোরেটের ক্ষেত্রে থাকবে রেস্ট জেভিপি উইথ লস অফ এক্স অ্যান্ড ওয়াই ডিসেন্ট। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করা লাগবে। এরপরে আর ফাইন্ডিংস কি ডিফারেন্ট থাকবে, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিসের ক্ষেত্রে ইউজুয়ালি যেহেতু ক্যালসিফিকেশন হয়ে যাচ্ছিল, সেখানে হার্টের সাইজটা ইউজুয়ালি স্মল বা নর্মাল থাকে, আর এখানে যেহেতু এক্সট্রা ফ্লুইড জমা হচ্ছে, সো এই ক্ষেত্রে আমরা হার্টের যদি সাইজটা দেখি, তাহলে হার্টের সাইজটা থাকবে বড়। মানে কার্ডিয়াক যে সিল হাউটি বলে, কার্ডিয়াক শ্যাডো, এই কার্ডিয়াক শ্যাডোটা এনলার্জ থাকবে। এখানে যদি আমরা বলি যে কার্ডিও মেগালি, সেটা আসলে ভুল বলা হবে, কারণ এখানেও কিন্তু হার্টটা কমপ্রেসড হওয়ার কারণে হার্টটা ছোট থাকে, কিন্তু টোটাল যে কার্ডিয়াক সিল হাউট বা কার্ডিয়াক শ্যাডো আর কি, এই শ্যাডোটা দেখলে মনে হবে যে কার্ডিয়াক শ্যাডোটা অনেক বেশি বড় হয়ে গেছে। তাহলে এখানে কার্ডিয়াক যে শ্যাডো বা কার্ডিয়াক সিল হাউট থাকবে, সেটা এনলার্জ থাকবে। আর এখানে যেহেতু হার্টের এবং পেরিকার্ডের মাঝখানে ফ্লুইড জমা হয়েছে, সো সাউন্ড ট্রান্সমিশনটা কম হবে। আমরা যদি কার্ডিয়াক সাউন্ডগুলো শুনি, তাহলে এই সাউন্ডগুলো সবই পাবো মাফেড হার্ট সাউন্ড বা সফট হার্ট সাউন্ড। তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ফর কার্ডিয়াক টেম্পোরেট। তাহলে এখানে হার্ট সাউন্ডগুলো পাওয়া যাবে সফট বা মাফেড। তাহলে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস এবং কার্ডিয়াক টেম্পোরেট অনেক সময় পরীক্ষা কনফিউশন হতে পারে, তাহলে এই ফিচার্সগুলো দেখে আমরা আলাদা করতে পারবো। তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি কি থাকবে, আচ্ছা কার্ডিয়াক টেম্পোরেট কাকে বলে, ফার্স্ট হচ্ছে যদি কোনো পেশেন্টের পেরিকার্ডিয়াল ইফিউশনের জন্য অ্যাকিউট হার্ট ফেলিয়ার ডেভেলপ হয়, সেটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোরেট। প্রেজেন্টেশনের মধ্যে কি থাকবে, মেইনলি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলার বা কার্ডিয়াক সকল ফিচার্স থাকতে পারে, যেমন ডিসনিয়া, কলাপস, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, এসজিবিপি। আর এখানে হার্ট সাউন্ডগুলো পাওয়া যাবে সফট হার্ট সাউন্ড। এছাড়া কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিসের মতো এখানে কুসুমাল সাইন, পালসাস, ভাইব্রেশন এগুলো পাওয়া যেতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা কি পাবো, পেরিকার্ডিয়াল ইফিউশন দেখতে পাবো। এখানে একটা ইকোকার্ডিওগ্রাফির ছবি দেওয়া হয়েছে, এমআরসি পাঠ্য পরীক্ষাতে অনেক সময় এই ছবি দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের হার্টের শ্যাডো। এই হার্টের বাইরে যে হাইপো ইকোইক বা ব্ল্যাক যে শ্যাডো রয়েছে, এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। ইসিজি করলে আমরা কি পাবো, ইসিজি ক্ষেত্রে আমাদের তিনটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স বা ফাইন্ডিংস মনে রাখতে হবে। একটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া পাবো, যেখানে হার্ট রেট বেশি থাকে। আর একটা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি পাওয়া যাবে, এখানে যেহেতু হার্টের চারি সাইডে ফ্লুইড জমা হয়েছে, সো এখানে ইসিজি যে ভোল্টেজগুলো এটা আমরা দেখবো লো ভোল্টেজ ইসিজি। আরেকটা পাওয়া যাবে কি ইলেকট্রিক্যাল অল্টারনেন্স, মানে এখানে কার্ডিয়াক অ্যাক্সিসটা প্রত্যেক বিটের সাথে অল্টারনেট করে, কিছু কিউআরএস কমপ্লেক্স থাকবে স্মল, কিছু কিউআরএস কমপ্লেক্স থাকবে লার্জ। এটা কেন হয়, কারণ এখানে যে হার্টের যে সিস্টোলিক হয় বা হার্টের মুভমেন্ট হয়, এটা হচ্ছে পানিতে ভাসমান অবস্থায় থাকে, সো হার্টের পজিশনটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। এটা যদি আমরা ইকো দেখি, ইকো ভিডিও দেখলে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এক্সরে করলে কি পাবো, এনলার্জড গ্লোবিউলার হার্ট। ম্যানেজমেন্টের মধ্যে কোনো পেশেন্ট যদি কার্ডিয়াক টেম্পোরেট ডেভেলপ করে, তাহলে এটা হচ্ছে একটা ইমার্জেন্সি, সেক্ষেত্রে পারকিউটেনাস পেরিকার্ডিও সিনথেসিস করতে হবে। তাহলে কার্ডিয়াক টেম্পোরেটে কোনো সিনারি যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে। এরপর এখানে একটা বক্স করে দুইটা ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, এই দুইটার প্রেজেন্টেশন অনেক সব পরীক্ষা কনফিউশন হয়। তাহলে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিসের প্রেজেন্টেশন থাকবে অ্যাসিটিস, হেপাটোমেগালি অ্যান্ড পেরিকার্ডিয়াল পেরিফেরাল ইডিমা। আর কার্ডিয়াক টেম্পোরেটের প্রেজেন্টেশন থাকবে ইউজুয়ালি হাইপোটেনশন অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। দুইটার ক্ষেত্রে থার্ড হার্ট সাউন্ড থাকতে পারে, তবে সিসিপির ক্ষেত্রে থাকবে লাউড থার্ড হার্ট সাউন্ড এবং টেম্পোরেটের ক্ষেত্রে থাকবে সফট থার্ড হার্ট সাউন্ড। আর সিসিপির ক্ষেত্রে থাকবে ইউজুয়ালি স্মল কার্ডিয়াক শ্যাডো, আর টেম্পোরেটের ক্ষেত্রে থাকবে লার্জ কার্ডিয়াক শ্যাডো। আর ইসিজি করলে আমরা কি পাবো, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। তাহলে এখানে একটা ইসিজি দেওয়া আছে, এটা হচ্ছে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিস ইসিজি।
এখানে যদি আমরা কিউআরএস কমপ্লেক্সগুলো দেখি, এই কিউআরএস কমপ্লেক্সগুলো চেস্ট লিডে সবগুলো আছে লেস দেন 10 মিলিমিটার, আর লিম যেটা আছে লেস দেন 5 মিলিমিটার। তাহলে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে এটাকে আমরা বলবো লো ভোল্টেজ ইসিজি। আর যদি আমরা হার্ট রেট দেখি তাহলে এখানে হার্ট রেট অলমোস্ট 150 কাছাকাছি, তার মানে সাইনাস টেকিকার্ডিয়া আছে। আমরা যদি কিউআরএস কমপ্লেক্সের সাইজগুলো দেখি, লিড 2-তে বা V1-এ দেখতে পারি, তাহলে এখানে যদি খেয়াল করি তাহলে কিছু লিড আছে, কিছু কিউআরএস কমপ্লেক্স আছে যেগুলো হাইট কম বা অ্যাম্প্লিটিউড কম, কিছু আবার অ্যাম্প্লিটিউড বেশি। তো এটা দেখা যায় অল্টারনেট, একটা ছোট একটা বড়, এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। তাহলে এটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোরারি একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। তাহলে এটাও খুব ভালো করে একটু খেয়াল করে দেখা লাগবে, এটা অনেক সময় কনফিউশন হয়। একটা হচ্ছে পালসাস অল্টারনেন্স আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। তাহলে পালসাস অল্টারনেন্স যেটা, সেটা আমরা পাই হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে, আর ইলেকট্রিক্যাল অল্টারনেন্স আমরা পাই হচ্ছে কার্ডিয়াক টেম্পোরারি। তাহলে প্রত্যেকটা জিনিসে আমাদের একটু খেয়াল করে দেখা লাগবে। তাহলে এই চারটা টপিক ছিল হচ্ছে আমাদের মানে সব থেকে ইম্পর্টেন্ট: হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অ্যাকিউট পেরিকার্ডিটিস, কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস এন্ড কার্ডিয়াক টেম্পোরারি। তাহলে এই চারটা পড়লে মেইনলি আসলে এখান থেকে কোশ্চেন কমন চলে আসে। এর বাইরে আরো কিছু লেস ইম্পর্টেন্ট টপিকস আছে, আমরা সেগুলো একটু ডিসকাশন করবো। তাহলে একদম ফার্স্টে চলে যাই, চেঞ্জেস ইন দ্য সার্কুলেশন এট বার্থ। এখান থেকে খুব একটা কোশ্চেন ইউজুয়ালি আসে না, জাস্ট ফিজিওলজিটা একটু জানা লাগবে। অনেক সময় পরীক্ষা এমসিকিউ আসতে পারে যে ফিটাসের সার্কুলেশনে কি কি ফিচার্স থাকে এন্ড এট বার্থে কি কি চেঞ্জ হয়। তাহলে আমরা যদি ফিটাসের কথা চিন্তা করি তাহলে আমাদের ফিটাসের মেইনলি আর্টেরিয়াল সাপ্লাইটা পাই বাই আম্বিলিক্যাল ভেইন। এখানে সুন্দর ছবি দেওয়া আছে, আম্বিলিক্যাল ভেইনের মাধ্যমে মায়ের থেকে ফিটাসে আর্টেরিয়াল সার্কুলেশনে ব্লাড আসতেছে, মানে অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এখানে একটু জিনিস আমাদের মনে রাখা লাগবে, ভেইনগুলোতে আমরা জানি ইউজুয়ালি অক্সিজেনেটেড ব্লাড থাকে, এক্সেপশন হচ্ছে পালমোনারি ভেইন আর আম্বিলিক্যাল ভেইন। তাহলে এগুলো ভেইনও সত্ত্বেও এখানে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এই ব্লাডগুলো যায় হচ্ছে ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে ইনফ্রাভেনা কাভাতে, এরপর ইনফ্রাভেনা কাভাতে যাবে রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়াম থেকে কিছু অংশ যায় রাইট ভেন্ট্রিকলে, বাকিটা যায় রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে। তাহলে নর্মালি কিন্তু আমাদের অ্যাডাল্ট পার্সনের রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে কোনো ব্লাড যায় না। তাহলে ফিটাসে যাচ্ছে কিভাবে, এখানে একটা ফোরামেন থাকে যেটাকে বলা হয় ফোরামেন ওভালি। তাহলে এই ফোরামেন ওভালির মাধ্যমে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম ব্লাডটা যাচ্ছে। তার মানে এখানে পালমোনারি সার্কুলেশনে কিন্তু খুব বেশি ব্লাড যাচ্ছে না। লেফট এট্রিয়াম থেকে দেন ব্লাডটা যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে এবং এটা অ্যাওর্টার মাধ্যমে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। অপরদিকে রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডগুলো গেছিল, এই ব্লাডগুলো পালমোনারি আর্টারিতে প্রবেশ করার পরে এটা লাংসে না যেয়ে ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে চলে যায়। তাহলে ফিটাসের ক্ষেত্রে কিন্তু লাংসে কোনো ব্লাড যাচ্ছে না, ব্লাডটা যাচ্ছে কোথায়, ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে অ্যাওর্টাতে চলে যাচ্ছে। তাহলে ফিটাসের ক্ষেত্রে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি এর মধ্যে একটা কানেকশন থাকে, এটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাস। এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে তিনটে এক্সপ্রেশন পাইলাম, একটা হচ্ছে আম্বিলিক্যাল ভেইনের অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, দেন সেটা ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে ইনফ্রাভেনা কাভার সাথে কানেক্টেড, আর এখানে একটা পেটেন্ট ফোরামেন, এই ফোরামেন ওভালি থাকতেছে যেটার মাধ্যমে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মধ্যে একটা কানেকশন থাকতেছে। আর একটা কানেকশন থাকছে ডাক্টাস আর্টেরিওসাস যেটার মাধ্যমে পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টাটা কানেক্টেড। আফটার বার্থে কি হয়, এই যে ডাক্টাস আর্টেরিওসাস এবং ডাক্টাস ভেনোসাস যেটা ছিল এই দুটো ক্লোজ হয়ে যায় এবং এই ক্ষেত্রে পালমোনারি লাংসের বা পালমোনারি সার্কুলেশন যেটা আছে সেখানে রেজিস্ট্যান্সটা কমে যায়। পালমোনারি আর্টারি থেকে যে ব্লাডগুলো অ্যাওর্টাতে যাচ্ছিল এই ব্লাডগুলো তখন লাংসে যায় এবং লাংসে গিয়ে ব্লাডটা অক্সিডেশন হয়। তাহলে আফটার বার্থ কি কি চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে ডাক্টাস ভেনোসাস ক্লোজ হচ্ছে, এরপর ফোরামেন ওভালি যেটা সেটা ক্লোজ হয়ে যাচ্ছে, ফলে রাইট এট্রিয়াম থেকে আর লেফট এট্রিয়াম ব্লাডটা যাবে না, রাইট এট্রিয়াম থেকে সবগুলো ব্লাড তখন রাইট ভেন্ট্রিকলে পাস করবে। এরপরে ডাক্টাস আর্টেরিওসাস এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আফটার বার্থ কি কি চেঞ্জ আমাদের এই সার্কুলেশন হইতে পারে, তাহলে এই চেঞ্জগুলো মনে রাখা লাগবে। এখান থেকে কনজেন্টাল অ্যানোমালি কি হইতে পারে, এই যে ডাক্টাস আর্টেরিওসাস যেটা ক্লোজ হয়ে যাচ্ছিল এটা যদি ক্লোজ না হয় তাহলে সেটাকে বলা হবে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বা পারসিস্টেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, পিডিএ। তাহলে এটা একটা কনজেন্টাল অ্যানোমালি। কোনো পেশেন্ট যদি ফোরামেন ওভালিটা ক্লোজ না হয় তাহলে সেটাকে বলা হবে পেটেন্ট ফোরামেন ওভালি, তাহলে এটা অ্যানাদার অ্যানোমালি।
তাহলে পারসিস্টেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস এবং ফোলামেন, পারসিস্টেন্ট ফোলামেন ওভালি, এগুলো আমরা একটু পরেই পড়বো। কনজেনিটাল হার্ট ডিজিজ, তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে ভিতরে যেসব কথাবার্তা বলা আছে এগুলো আমরা পড়ে ফেলছি। এখান থেকে আমাদের মনে রাখা লাগবে ম্যাটারনাল রুবেলা ইনফেকশনের সাথে কি কি অ্যাবনর্মালিটি থাকে, আর হচ্ছে ম্যাটারনাল লুপাস ইরাইথোমেটাসের সাথে কি কি অ্যাবনর্মালিটি থাকতে পারে। তাহলে কোনো পেশেন্টের, কোনো পার্সনের যদি ম্যাটারনাল মানে মায়ের রুবেলা ইনফেকশন থাকে, সেক্ষেত্রে বাচ্চার পারসিস্টেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, পালমোনারি ভালভুলার আর্টারিওস্টেনোসিস এবং অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এই অ্যানিমেলগুলো ডেভেলপ করতে পারে। তাহলে তিনটা নাম আমাদের মনে রাখা লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মায়ের যদি লুপাস থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করতে পারে, বিশেষ করে যদি মায়ের অ্যান্টিবডি পজিটিভ থাকে, সেক্ষেত্রে রিস্কটা থাকে আরো বেশি। তাহলে এটা খুব কমন একটা কোশ্চেন পরীক্ষার জন্য, যে মায়ের লুপাস এরিথেমেটাস থাকলে বাচ্চার কি ধরনের কার্ডিয়াক কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে। আর এই পেশেন্টের ক্ষেত্রে হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক যেটা আমরা বলি, এই ধরনের কমপ্লিকেশনস থাকতে পারে। এবার সেন্ট্রাল সায়ানোসিস, এখান থেকে খুব বেশি জানার দরকার নেই। নিউনেটের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, আর ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে টেট্রালজি অফ ফেলোর অ্যান্ড অ্যাসেন মেজার সিনড্রোম। এই দুটো জানলে আমাদের জন্য হবে। অ্যাসেন মেজার সিনড্রোম, তাহলে এটা অনেক সময় পরীক্ষা আসে। এটা কি জিনিস? ইন পেশেন্টস উইথ সিভিয়ার অ্যান্ড প্রলংড pulmonary hypertension, left to right shunt may reverse, resulting in a right to left shunt and marked cyanosis. কাদের ক্ষেত্রে বিষয়? ভিএসডি, পারসিস্টেন্ট ডাক্টাস আর্টেরিওসাস অ্যান্ড হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তাহলে এই কন্ডিশনগুলোতে আইসেনমেজার সিনড্রোম রিস্ক থাকে বেশি। এবং রিস্ক থাকে কাদের বেশি? যদি কোনো পেশেন্টের আফটার লোডে কোনো সাডেন চেঞ্জ হয়, লাইক ভ্যাসোডাইলেশন, অ্যানেস্থেসিয়া অ্যান্ড প্রেগনেন্সি। এটা একটু আমরা শর্টকাটে দেখে আসি। তাহলে কোন কন্ডিশন বেশি থাকে? একটা হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর একটা হচ্ছে পিডিএ। আমরা জানি যে আমাদের হার্টের যে লেফট সাইডটা, লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়াম, এখানে হচ্ছে প্রেশার থাকে বেশি এবং এখানে মাসেল পাওয়ার বা ভেন্ট্রিকুলার মাসেল মাসটা থাকে বেশি। অপরদিকে রাইট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়াম, এগুলো হচ্ছে মাসেল মাস কম, প্রেশার কম এবং কমপ্লায়েন্স বেশি। যে কারণে নর্মালি কি হয়, যদি অ্যাট্রিয়াম মাঝখানে কোনো ওপেনিং থাকে বা ভেন্ট্রিকলের মাঝখানে কোনো ওপেনিং থাকে, ব্লাডটা পাস করে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে। এবং আমাদের লেফট অ্যাট্রিয়ামে ব্লাড থাকে ইউজুয়ালি অক্সিজেনেটেড ব্লাড, লেফট ভেন্ট্রিকলে অক্সিজেনেটেড ব্লাড থাকে। অপরদিকে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল থাকে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। সো নর্মালি যখন এএসডি এবং ভিএসডি আর্লি স্টেজে থাকে, তখন কি হয়, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে যায়। এই যে ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম বা রাইট ভেন্ট্রিকলে গেল, এই ব্লাডটা দেন পাস করে কোথায়? পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারিতে যাওয়ার পরে এটা পালমোনারি সার্কুলেশন যাওয়ার পর অক্সিজেনেশন হয়, এরপরে রিটার্ন করে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, দেন লেফট ভেন্ট্রিকলে। তাহলে এখানে কিন্তু অক্সিজেনেটেড যে ব্লাড লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে, এর সাথে কোনো ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সড হচ্ছে না। তার মানে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে সবসময় অক্সিজেনেটেড ব্লাড থাকতেছে। এবং লেফট ভেন্ট্রিকল থেকে যখন অ্যাওর্টার মাধ্যমে আমাদের সিস্টেমিক সার্কুলেশনের ব্লাড যাচ্ছে, এই ব্লাডটা যাচ্ছে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। যে কারণে এই পেশেন্টগুলোর ইউজুয়ালি ইনিশিয়ালি কোনো সাইনাস থাকে না। এখন সমস্যা হচ্ছে কখন? যখন এই কন্ডিশনটা লম্বা সময় পারসিস্ট করে, তখন কি হয়, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে কন্টিনিউয়াসলি ব্লাড ভলিউম, মানে হাই ব্লাড ভলিউম এগেন্সটে কাজ করা লাগে। তখন রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাসেল মাস বাড়তে থাকে, প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সময় গিয়ে দেখা যায় রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের প্রেশার লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের প্রেশার থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন কি হয়, এই ফ্লোটা রিভার্স হয়, মানে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা যাবে তখন লেফট অ্যাট্রিয়ামে এবং রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে।
এখন রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল যে ব্লাড আছে এই ব্লাডগুলো হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ব্লাডটা যখন লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার ব্লাডের সাথে মিক্সড হবে তখন হার্টের লেফট সাইডে ব্লাডগুলো হবে মিক্সড ব্লাড। তাহলে এখানে অক্সিজেনেটেড ব্লাডও আছে প্লাস ডিঅক্সিজেনেটেড ব্লাডও আছে এবং এই ব্লাডগুলো তখন অক্সিজেন স্যাচুরেশনটা নর্মাল ব্লাডের থেকে কম থাকে। এখন লেফট ভেন্ট্রিকল যখন অ্যাওর্টার মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটা পাঠাবে তাহলে এই ব্লাডের অক্সিজেন স্যাচুরেশনটা নর্মাল পার্সনের থেকে কম। তাহলে এই কন্ডিশনগুলোতে হাইপোক্সিয়া থাকবে, পেশেন্টগুলো সায়ানোসিস থাকবে। এই যে আমাদের যে শান্টগুলা বা এসডি ভিএসডি যে ব্লাড ফ্লো এটা যে রিভার্স হলো এই রিভার্স হওয়াটাকে বলা হয় আইসেনমেজার সিনড্রোম। এবং এই কন্ডিশনগুলোতে যখন ক্রনিক হাইপোক্সিয়া হবে তখন এই পেশেন্টগুলো ক্লাবিং ডেভেলপ করবে। তাহলে আইসেনমেজার সিনড্রোমে কি কি থাকবে? সায়ানোসিস থাকবে, পেশেন্টের ক্লাবিং থাকবে এবং ইউজুয়ালি কাদের ক্ষেত্রে বেশি হবে? এএসডি, ভিএসডি এবং পারসিস্টেন্ট ডাক্টাস আর্টেরিয়াসের ক্ষেত্রে। এর পাশে পারসিস্টেন্ট ডাক্টাস আর্টেরিয়াস। তাহলে এটা আমরা অলরেডি করে ফেলছি যে পালমোনারি আর্টারি এবং এওর্টার মধ্যে একটা কানেকশন থাকে যেটা বাচ্চা আপনার বাতে ক্লোজ হয়ে যায়। যদি কারো এটা ক্লোজ না হয় তাহলে যে শান্টটা থাকতেছে বা যে এক্সট্রা অ্যাক্সেসরি পাথওয়ে থাকতেছে ইন বিটুইন পালমোনারি আর্টারি এবং এওর্টা এটা হচ্ছে পারসিস্টেন্ট ডাক্টাস আর্টেরিয়াস। ইউজুয়ালি শান্টটা যদি স্মল থাকে তাহলে তেমন কোনো ফিচার্স থাকে না, তবে লার্জ শান্ট হলে পেশেন্টের গ্রোথ এবং ডেভেলপমেন্টাল রিটার্ডেশন থাকতে পারে। আর কি হতে পারে? এই পেশেন্টগুলোর ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হতে পারে। তাহলে এখানে আমরা যদি একটু ছবিটা দেখি পারসিস্টেন্ট ডাক্টাস আর্টেরিয়াসের, যেখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে। তাহলে এখানে কানেকশন থাকে কিসের কিসের মাধ্যমে? একটা হচ্ছে অ্যাওর্টা আর একটা হচ্ছে পালমোনারি আর্টারি। যেহেতু আমাদের অ্যাওর্টার প্রেশারটা অনেক বেশি পালমোনারি আর্টারির তুলনায়, সো যখন ভেন্ট্রিকুলার সিস্টেল হবে তখন ব্লাডটা যাবে কোথায়? অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারিতে। এই ব্লাডটা যে পালমোনারি আর্টারিতে আসলো এটা দেন সার্কুলেশনের মাধ্যমে পালমোনারি সার্কুলেশন দেন হচ্ছে লাংসে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে চলে আসবে আবার। কারণ লেফট ভেন্ট্রিকল আগে যে ব্লাডটা পাম্প করে দিয়েছিল সেই ব্লাডের কিছু অংশ আবার তাকে এক্সট্রা পাম্প করতে হইতেছে। এর ফলে কি হবে? লেফট ভেন্ট্রিকলের প্রেশারটা বাড়বে, লেফট ভেন্ট্রিকলের মাসলকে এক্সট্রা কাজ করতে হবে এবং একটা সময় গিয়ে দেখা যাবে লেফট ভেন্ট্রিকুলার ডায়ালাটেশন হইতেছে এবং লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ডেভেলপ করতেছে। তাহলে পারসিস্টেন্ট ডাক্টার পেশেন্টগুলো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার নিয়ে অনেক সময় প্রেজেন্ট করতে পারে। আর যেহেতু এখানে এক্সট্রা ব্লাড বা পাম্প করা লাগতেছে, সো আমাদের যে সিস্টোলের সময় যে পালসটা পাবো এই পালসটা পাবো হচ্ছে বাউন্ডিং পালস, কারণ এখানে এক্সট্রা ব্লাড সার্কুলেশন যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে। তাহলে সিস্টোলের সময় এক্সট্রা ব্লাড গেলে এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার থাকবে বেশি। যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে তখন কি সমস্যা হবে? ডায়াস্টলের সময় অ্যাওর্টা থেকে বেশিরভাগ ব্লাড তখন পালমোনারি আর্টারিতে চলে যাবে, যেহেতু অ্যাওর্টার প্রেশারটা পালমোনারি আর্টারি থেকে বেশি। ডায়াস্টলের সময় যদি অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারিতে ব্লাড চলে যায় তাহলে পেশেন্টটার ডায়াস্টলিক ব্লাড প্রেশার ফল করবে। তাহলে এখানে একদিকে সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি হচ্ছে, অপরদিকে ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা ফল করতেছে। তাহলে আমরা যদি পালস প্রেশার দেখি তাহলে পেশেন্টগুলো পালস প্রেশার কি পাবো? পালস প্রেশারটা থাকবে বেশি। তাহলে এখানে ফাইন্ডিংস মধ্যে কি কি পাবো? পালসের মধ্যে পাবো হচ্ছে লার্জ ভলিউম বাউন্ডিং পালস। ব্লাড প্রেশার যদি দেখি তাহলে হাই সিস্টোলিক প্রেশার, লো ডায়াস্টলিক প্রেশার এবং পালস প্রেশার থাকবে ওয়াইডে। আর যেহেতু অ্যাওর্টার প্রেশার পালমোনারি আর্টারি থেকে অনেক বেশি, সো এখানে একটা কন্টিনিউয়াস মারমার পাওয়া যাবে, এটা বলে কন্টিনিউয়াস মেশিনারি মারমার। তাহলে এটা বোথ সিস্টল অ্যান্ড বোথ ডিউরিং ডায়াস্টল দুইটার সময় পাওয়া যাবে। এখন অ্যাওর্টা থেকে যখন পালমোনারি আর্টারিতে ব্লাডটা যাবে এই কন্ডিশনে যদি লম্বা সময় পারসিস্ট করে তখন পালমোনারি আর্টারি এক্সট্রা ব্লাড নিতে নিতে একটা সময় দেখা যাবে সেখানে প্রেশারটা বেড়ে গেছে, তাহলে পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। যখন এই পালমোনারি সার্কুলেশনের প্রেশার অ্যাওর্টা থেকে বেশি হয়ে যাবে তখন কি হবে? এই শান্টটা রিভার্স করবে, মানে পালমোনারি আর্টারি থেকে তখন ব্লাডটা অ্যাওর্টার দিকে চলে যাবে, তার মানে সেই সময় আইসোনেজার সিনড্রোম ডেভেলপ করবে।
পালমোনারি আর্টারি থেকে যদি ব্লাডটা অ্যাওর্টাতে চলে যায় তাহলে সমস্যা কি হবে? পালমোনারি আর্টারিতে আমাদের যে ব্লাডটা থাকে সেটা থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেন ব্লাডটা যখন অ্যাওর্টার ব্লাডের সাথে মিক্সড হবে তখন আমাদের সিস্টেমিক সার্কুলেশনে অক্সিজেন সেশন ফল করবে, পেশেন্টের সাইনাসিস ডেভেলপ করবে, ক্লাবিং ডেভেলপ করবে। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের ইংলিশ অফ চার্জ আছে, এখানে ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি করলে যেহেতু এখানে রাইট ভেন্ট্রিকলের প্রেশার ওভারলোড হচ্ছে সেখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবো। তবে একটা সময় গিয়ে বোথ ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইতে পারে। ট্রিটমেন্টের মধ্যে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস এখানে সার্জারি, তবে আমরা মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর লাইক ইন্ডোমিথাসিন বা আইবুপ্রোফেন এগুলো ইউজ করতে পারি। তাহলে এই পেটেন্ট ডাক্টার্স আর্টেরিওসাসের যে পেটেন্সি এটা মেনটেন করা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। যখন আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেল ফল করে আফটার বার্থ তখন এই ডাক্তার ক্লোজার হয়ে যায়। তাহলে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেল যদি কমাইতে পারি বা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর ইউজ করতে পারি তাহলে অনেক সময় ডাক্তারগুলো ক্লোজ হতে পারে। এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে পিডি এর ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট অপশন হিসেবে আমরা কি ইউজ করতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর। এরপর আসে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। তাহলে আমাদের পালমোনারি আর্টারির সাথে অ্যাওর্টার যে কানেকশন ছিল সেটাকে আমরা বলছিলাম কি ডাক্টাস আর্টেরিওসাস। মেইনলি ডাক্টাস আর্টেরিওসাসের যে সাইডটা, এই সাইডটা অনেক সময় অ্যাওর্টাটা ন্যারোইং হয়ে যায়, এটাকে বলে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। ছবিটা কোথায় গেল? ছবিটা দেখতেছি না। যাই হলো, তাহলে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা হলে কি হবে? অ্যাওর্টার জায়গাটা ন্যারো হয়ে যাবে, ফলে অ্যাওর্টা এই ন্যারোইং এরিয়ার পরবর্তী যে জায়গাটা এই জায়গাটাতে সার্কুলেশনটা কম হবে বা ব্লাড ফ্লোটা কম থাকবে। এটা দেখে আমি একটু পাই কিনা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ছবিটা নাই। তাহলে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা ইউজুয়ালি পরীক্ষার সিনারিও কেমন থাকে? পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্টেশন থাকে হেডেক নিয়ে এবং উইকনেস অফ ক্রাম্পস ইন লোয়ার লিম্বস। আর পেশেন্টগুলো যদি আমরা ব্লাড প্রেশার দেখি তাহলে দেখা যাবে বডির আপার পার্টে মানে আর্মে ব্লাড প্রেশারটা বেশি এবং লোয়ার পার্ট বা লেগে ব্লাড প্রেশারটা ইউজুয়ালি কম থাকে। এবং আমরা যদি পালস দেখি তাহলে সেক্ষেত্রে দেখবো ফিমোরাল পালসটা ইউজুয়ালি উইক এবং ডিলেড পালস থাকে। কারণ এই ক্ষেত্রে আমরা যে পালসটা পাই সেটা হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে পাই। একটা ছবি পাইলে আরো ভালো হতো। তাহলে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে মেইনলি হচ্ছে আমাদের অ্যাওর্টাটা অ্যারাইজ করে। এই অ্যাওর্টাটা একটা সার্টেন পয়েন্টে যেখানে ডাক্টাস আর্টারিসের কানেকশন থাকে এই জায়গাটা ইউজুয়ালি ন্যারোইং হয়। এই জায়গাটা যদি ন্যারোইং হয় তাহলে এখান থেকে সার্কুলেশনে যে ব্লাডটা যাবে লোয়ার লিম্বে এই ব্লাড সার্কুলেশন থাকবে কম বা একটু ডিলেডলি যাবে। এই ন্যারোইং এর যে আপার পার্টটা মানে ইনিশিয়াল পার্টটা এখান থেকে আমাদের আপার পার্ট অফ বডি বা আর্মে ব্লাড সার্কুলেশনটা যায়। আর যে কোয়ার্কটেশন বা ন্যারোইং আছে এই ন্যারোইং এর পরের পার্টে যে পার্টটা এখান থেকে মেইনলি আমাদের লোয়ার লিম্ব ব্লাড সাপ্লাই পাই। এখানে যেহেতু ন্যারোইং আছে সো এই ন্যারোইং এর আগে ব্লাড প্রেশারটা থাকবে বেশি এবং ন্যারোইং এর পরবর্তী পার্টটাতে ব্লাড প্রেশার থাকবে কম, যেহেতু এখানে ব্লাড ফ্লো কম থাকতেছে। এখানে পালসটা থাকবে হচ্ছে উইক পালস। লোয়ার লিম্বে যেহেতু সার্কুলেশন কম যাচ্ছে সো লোয়ার লিম্বগুলো ক্র্যাম্পিং বা ক্লডিকেশন পেইন হবে। আপার লিম্বে যেহেতু ব্লাড প্রেশার বেশি এবং এই প্রেশার তখন আমাদের সেরিব্রাল সার্কুলেশন আছে সেখানে প্রেশারটা বেশি থাকবে, ফলে পেশেন্টের হেডেক কমপ্লেন করবে। তাহলে পেশেন্টের হেডেক থাকবে, তারপর হচ্ছে ক্র্যাম্পিং পেইন বা ক্লডিকেশন পেইন থাকবে। আমরা যদি পালস দেখি তাহলে পালসটা দেখবো যে আপার লিম্বে পালসটা বেশি স্ট্রং, মানে রেডিয়াল পালস বা ক্যারেক্টার পালস এগুলো স্ট্রং, ফিমোরাল পালসগুলো থাকবে উইক। ব্লাড প্রেশার যদি আমরা দেখি তখন দেখবো আপার লিম্বে ব্লাড প্রেশার বেশি, লোয়ার লিম্বে ব্লাড প্রেশার কম।
আর রেডিয়াল পালস এবং ফিমেল পালস যদি আমরা এক্সামিনেশন করি তখন দেখবো সেখানে একটা রেডিও ফিমেল ডিলে আছে। তাহলে এই ফাইন্ডেসগুলো যদি থাকে তাহলে সেটা ডায়াগনোস হবে কোয়ার্কটেশন অফ এয়ারটা। মানে পরীক্ষায় যে কোনো একটা ফাইন্ডিংস দেওয়া থাকতে পারে। কোয়ার্কটেশন অফ অ্যাসিড থাকতে পারে কি কন্ডিশনের সাথে? বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, বেরিয়ানিজম এন্ড টার্নার সিনড্রোম। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটা কনজেন্টাল থাকে, তবে কিছু কিছু কন্ডিশনে এটা হচ্ছে মানে অ্যাকুয়েট কন্ডিশন হিসেবেও ডেভেলপ করতে পারে, বিশেষ করে যদি পেশেন্টের ভাস্কুলাইটিস থাকে। এবং ভাস্কুলাইটিসের মধ্যে কমন হচ্ছে টাকায়োসিস আর্টারাইটিস। টাকায়োসিস আর্টারাইটিস পেশেন্টগুলো অনেক সময় কোয়ার্কটেশন অফ এয়ারটা ফিচার্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা শুধু কোয়ার্কটেশন অফ এয়ারটা নাকি টাকায়োসিস আর্টারাইটিস এটা ডিফাইন করবো কিভাবে? পেশেন্টের সিস্টেমিক ফিচার্স স্কিমা দেখে। তাহলে কোনো পেশেন্টের যদি শুধুমাত্র কোয়ার্কটেশন অফ এয়ারটা ফিচার্স থাকে, মানে পালস, বিপি ডিফারেন্স, হেডেক, তারপর ক্র্যাম্পিং পেইন, তাহলে অ্যান্সার হবে কোয়ার্কটেশন অফ এয়ারটা। আর এর সাথে যদি পেশেন্টের সিস্টেমিক ফিচার্স থাকে লাইক ফিভার, ওয়েট লস কিংবা পালপুরা, তাহলে এই ধরনের ফিচার্স থাকে তাহলে ডায়াগনোস হবে টাকায়োসিস আর্টারাইটিস। এটা একটু খেয়াল করা লাগবে। অনেক সময় টাকায়োসিস আর্টারাইটিস এবং কোয়ার্কটেশন অফ এয়ারটা দুইটাই পরীক্ষায় অপশন থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স আমি অলরেডি বলে ফেলছি। পেশেন্টের হেডেক থাকবে due to hypertension and weakness or cramps in legs due to the excess circulation in lower part of body. Blood pressure raised থাকবে in upper part, normal or low in legs. Femoral pulse গুলো থাকবে weak and delayed in comparison to arterial pulse. ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের ইনভেস্টিগেশন চয়েস আছে এমআরআই। এমআরআই করলে আমরা কোয়ার্কটেশনটা ইজিলি বুঝতে পারবো। আর যদি আমরা এক্সরে করি তাহলে আমরা পাবো হচ্ছে এটাকে বলে থ্রি সাইন বা ইনডেন্টেশন অফ ডিসেন্ডিং এয়ারটা। তাহলে যে জায়গাগুলোতে ন্যারো আছে এই জায়গাগুলো এক্সরেতে বোঝা যাবে এবং ন্যারোইং এরিয়াটা অনেক দেখতে টোটালটা থ্রি এর মতো দেখা যাবে। আর এখানে যেহেতু ন্যারোইং আছে সো ইনিশিয়াল পার্টটাতে ব্লাড প্রেশার বেশি থাকবে, এখান থেকে কোলাটারালস ফর্মেশন হয়। ইউজুয়ালি কোলাটারালসগুলো ফর্মেশন হয় পেরিস্ক্যাপুলার ইন্টারনাল মেমোরি অ্যান্ড ইন্টারকোস্টাল আর্টারিতে। এই কোলাটারাল সার্কুলেশনের গুলোর জন্য রিবসের লোয়ার পার্টগুলোতে নচিং থাকে, নচিং অফ আন্ডার সার্ফেস অফ রিবস। তাহলে এটাও অনেক সময় এক্সরেতে বোঝা যায়। তাহলে এটা আমাদের এফসিএস পরীক্ষার জন্য খুব একটা লাগবে না, তবে এমআরসি পরীক্ষাতে অনেক সময় কোয়ার্কটেশন অফ এয়ারটার এক্সরে ছবি দেওয়া থাকে। এক্সরেতে আমরা কি পাবো? একটা হচ্ছে ইনডেন্টেশন অফ ডিসেন্ডিং এয়ারটা বা থ্রি সাইন, আর একটা হচ্ছে নচিং অফ আন্ডার সার্ফেস অফ রিবস। তাহলে এই দুটো একটু মনে রাখা লাগবে। ইসিজি করলে আমরা পাবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এরপর আসি আমাদের অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তাহলে অ্যাট্রিয়ার মধ্যে আমরা বলছিলাম রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম মাঝখানে যে কানেকশন থাকে সেটা হচ্ছে ফোরামেন ওভালি। এই ফোরামেন ওভালিটা আফটার বার্থ ক্লোজ হয়ে যায় এবং ওখানে যে ডিপ্রেশন তৈরি হয় সেটাকে বলে ফোসা ওভালিস। তাহলে এই জায়গাটা যদি কোনো ওপেনিং থাকে সেটাকে বলা হয় অস্টিয়াম সিকান্ডাম ডিফেক্ট। এটা হচ্ছে আলাদা একটা জিনিস, আমরা মনে রাখার জন্য এটা মনে রাখতে পারি। তাহলে এখানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে অস্টিয়াম প্রিমাম আর একটা হচ্ছে অস্টিয়াম সিকান্ডাম। এর মধ্যে বেশি কমন হচ্ছে অস্টিয়াম সিকান্ডাম ডিফেক্টটা। কোথায় থাকে? ইনভলভ করে ফোসা ওভালিসে। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের পেশেন্টগুলো ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, তবে পেশেন্টগুলো অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, শর্টনেস অফ ব্রেথ বা হার্ট ফেলিয়ার প্রেজেন্ট করতে পারে। তাহলে এএসডি সিনারিও ইউজুয়ালি পরীক্ষা করে আসে না। এএসডি থেকে যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডের ক্যারেক্টারিস্টিক। এখানে আমরা কি পাবো? ওয়াইড ফিক্সড স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড। কেন হয় এটা এর আগে অনেকবার ডিসকাশন করা হয়েছে। আর কি পাইতে পারি? সিস্টোলিক ফ্লো মারমা থাকতে পারে। ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। এখানে একটু ডিফারেন্ট, অন্যান্য যে ইকোকার্ডিওগ্রাফিগুলো সেগুলো ইউজুয়ালি আমরা ট্রান্সথোরাসিক করি, তবে এএসডি ক্ষেত্রে আমাদের ইকোগ্রাফি চয়েস হচ্ছে ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। আর ইসিজিক্যাল আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকবে। আর যদি কোনো পেশেন্টের প্রিমিয়াম ডিফেক্ট থাকে সেক্ষেত্রে লেফট ট্যাক্সি ডিভিশন থাকতে পারে। আর যদি সেকেন্ডাম ডিফেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে রাইট ট্যাক্সি ডিভিশন থাকতে পারে। এবার আসি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে মোস্ট কমন কনজেনিটাল কার্ডিয়াক ডিফেক্ট এবং এই ডিফেক্ট থাকে ইউজুয়ালি পেরিমেমব্রেনাস। ক্লিনিক্যাল এক্সামিনেশনের ভিতরে আমরা কি পাবো? প্যানসিস্টোলিক মারমা পাইতে পারি। এটা ফার্স্ট ক্লাসে ডিসকাশন করা হয়েছে। এখানে মারমাটা বেশি ভালো শোনা যায় লেফট স্টোন বর্ডারে এবং ভেরিয়েশন করে অল ওভার দ্য পেরিকার্ডিয়াম। এগুলো খুব একটা পরীক্ষা আসে না, এই কারণে আমরা এগুলো ডিসকাস করে যাচ্ছি। এরপর টেট্রোলজি অফ ফেলোর। তাহলে এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ সায়ানোসিস ইন ইনফ্যান্সি আফটার দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ। টেট্রোলজি অফ ফেলোরে কি কি কম্পোনেন্ট থাকে এটা সব পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে এখানে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন বা পালমোনারি স্টেনোসিস থাকে,
সাথে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফিট এন্ড ওভাররাইডিং অ্যাওর্টা থাকতে পারে। মানে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য একটু মনে রাখলে হবে। প্যাথোজেনেসিস ক্লিনিক্যাল ফিচার্স এগুলো খুব একটা পরীক্ষায় আসে না। পেশেন্টগুলা একটু আমরা রিডিং করে যাই। পেশেন্টগুলো প্রেজেন্টেশন থাকে ইউজুয়ালি সাইনোসিস নিয়ে, গ্রোথ রিটার্ডেশন, ডিজিটাল ক্লাবিং বা পলিসাইটেমে থাকতে পারে। এখানে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স পাওয়া যেতে পারে, লাইক টেটি স্পেলস বা হাইপার সাইনাটিক স্পেল, তারপর হচ্ছে ফেলোর সাইন, আর একটা হচ্ছে combination of sinuses with loud electrocytic murmur in pulmonary area due to pulmonary stenosis। তাহলে এগুলো একটু জাস্ট রিডিং করে দেখেন, এগুলো পরীক্ষা করে আসে না। এক্সরে করলে আমরা পাবো বুট শেপ হার্ট। এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিস্ক কি আছে, তাহলে কোন কোন কনজেনিটাল হার্ট ডিস্কগুলোতে পেশেন্টের সাইনোসিস থাকে। তাহলে এখানে আমরা আছে যে 5T পোলটা মেলাগে পেডিয়াট্রিক্সে ছিল, এই 5T পড়লে হবে। Tetralogy of failure, transposition of great arteries, tricuspid ectasia, truncus arteriosus and total anomalous pulmonary venous return। আর এর সাথে দুইটা এক্সট্রা পড়া লাগবে, সেটা হচ্ছে পালমোনারি অ্যাট্রেসিয়া এন্ড এভিস্টেন অ্যানোমালি। তাহলে 7 নাম পড়ে রাখা লাগবে, এগুলো পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ কি কি আছে। এর পাশে মায়োকার্ডিটিসের মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাল ইনফেকশন, এর মধ্যে বেশি হচ্ছে কক্সাকি ভাইরাস। এছাড়া ব্যাকটেরিয়াল প্রোটোজোয়াল বাধা ইনফেকশন হইতে পারে, কিছু ড্রাগস দিয়ে হইতে পারে, আর কিছু অটোইমিউন কন্ডিশন হইতে পারে। ড্রাগসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডক্সাজোবিসিন। তাহলে এটা একটা কেমোথেরাপিউটিক ড্রাগস যেটা মায়োকার্ডিটিস করতে পারে, হার্ট ফেলিওর করতে পারে। তাহলে পরীক্ষা নিরীক্ষা করছে না, সে বিশেষ করে এই মাসে পরীক্ষাগুলোতে এটা বেশি আসে। ডক্সাজোবিসিন গুণ আছে, আদার্সগুলো প্রেজেন্ট করতে পারে। চেস্ট পেইন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্ট ফেলিওর অথবা থার্মিওকার্ডিয়াক পেইন নিয়েও প্রেজেন্ট করতে পারে ইন কেস অফ ইয়ং পেশেন্ট। মায়োকার্ডিটিস থেকে আমাদের খুব একটা পরীক্ষায় কোশ্চেন আসে না। এরপাশে কার্ডিওমায়োপ্যাথি। তাহলে কার্ডিওমায়োপ্যাথির মধ্যে আমরা অলরেডি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিটা পড়ে ফেলছি। এর বাইরে আছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, এরিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, আর আছে টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি। ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার মাস থাকে বেশি, ওয়াল থিকনেস নরমাল থাকতে পারে, রিডিউস থাকতে পারে। মেইনলি সমস্যা কি, এখানে ভেন্ট্রিকুলার ডায়ালেটেড হয়ে যায়। আমরা একটু ছবিটা দেখে আসি। তাহলে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আমরা পড়ছিলাম BC এবং D, এগুলো পড়া হয়ে গেছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এক্ষেত্রে কি ভেন্ট্রিকুলার ডায়ালেটেশন হয়ে যায়, এবং এখানে মেইনলি প্রবলেম থাকে হচ্ছে সিস্টোলিক ডিসফাংশন। তাহলে হাইপারট্রফিক রেস্ট্রিকটিভ এগুলোতে ইউজুয়ালি ডায়াস্টোলিক ডিসফাংশনটা প্রিডমিনেন্ট থাকে। ডায়ালেট কার্ডিওমায়োপ্যাথির মেইন সমস্যা থাকে সিস্টোলিক ডিসফাংশন, এবং এখানে ভেন্ট্রিকুলগুলো যেহেতু ডায়ালেটেশন হয়ে যায়, এর ফলে কি হয়, আমাদের যে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসিড ভালভ আছে, এগুলো প্রপারলি তখন ক্লোজ করতে পারে না। ভেন্ট্রিকুল ডায়ালেটেড হওয়ার কারণে লিফলেটগুলো দূরে সরে যায়। তাহলে এখানে মাইট্রাল এবং ট্রাইকাসিড প্রপারলি যদি ক্লোজ না হতে পারে, তাহলে আমরা ফাংশনাল মাইট্রাল এবং ট্রাইকাসিড রিগার্জিটেশন পাইতে পারি। আর এটাকে আমরা বলে ফেলছি যে কার্ডিওমায়োপ্যাথি শব্দ আছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। ক্লিনিক্যাল ফিচার্স ইউজুয়ালি পরীক্ষা যেহেতু আসে না, না পড়লে সমস্যা নেই। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আমরা অলরেডি পড়ে ফেলছি। অ্যারিথমোজেনিক ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, তাহলে এই ক্ষেত্রে মেইন ইনভলভমেন্ট হয় রাইট ভেন্ট্রিকল। তাহলে অন্যান্য যে কার্ডিওমায়োপ্যাথিগুলো আমরা পড়ছি, এগুলো হচ্ছে মেইনলি লেফট ভেন্ট্রিকলকে ইনভলভ করে বেশি। আর অ্যারিথমোজেনিক যেটা, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলকে ইনভলভমেন্ট করে। পেশেন্টগুলো ইউজুয়াল প্রেজেন্টেশন থাকে সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে অথবা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া নিয়ে। এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এখানে ইসিজি ফাইন্ডিংস একটু পড়া লাগবে। এখানে ইসিজিতে কি থাকে, ওয়াইড এন্ড কিউএস কমপ্লেক্স এন্ড ইনভার্টেড টিওএফস ইন রাইট প্রিকর্ডিয়াল লিডস। ইউজুয়ালি V1 to 3 এই লিডগুলোতে ফাইন্ডিংসগুলো বেশি ভালো পাওয়া যায়। এর পাশে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এটাও খুব একটা পরীক্ষা আসে না। এখানেও মেইনলি ভেন্ট্রিকুলার ফিলিংটা ইম্পেয়ার্ড হয়, আর মোস্ট কমন কজ হচ্ছে অ্যামাইলোইডোসিস। আদার্স কজের মধ্যে আছে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ বা ইনফিল্ট্রেটিভ যে ডিসঅর্ডারগুলো থাকে। এর পাশে টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি। টাকোটসুবো এটা মেইনলি হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড। মানে এখানে এই নামকরণের কারণ হচ্ছে জাপানে যে অক্টোপাস থাকে, অক্টোপাস ধরার জন্য এক ধরনের পাত্র ইউজ করা হয়। এই পাত্রগুলো দেখতে থাকে অনেকটা এই ধরনের ডায়ালেটেড একটা ইসের মতো দেখতে, কলসের মতো দেখতে হয়।
কাকস্বল্প কার্ডিওমায়োপ্যাথিতে কি হয়, এখানে লেফট ভেন্ট্রিকুলারটা ডায়ালেটেশন হয় এবং এই লেফট ভেন্ট্রিকুলারটা দেখতে অনেকটা এই শেপের মতো দেখা যায়। পেশেন্টের প্রেজেন্টেশন থাকে অনেকটা এমআই এর মতো। পেশেন্টের চেস্ট পেইন থাকতে পারে, ব্রেথলেসনেস থাকতে পারে, হার্ট ফেলার থাকতে পারে এবং এই কন্ডিশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি এবং এর সাথে অনেক সময় এনভায়রনমেন্টাল এবং ইমোশনাল স্ট্রেসের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে। পেশেন্টের ইসিজি করলে অনেক সময় এসটি এলিভেশন পাওয়া যেতে পারে, প্রোপেনিলাই করলে অনেক সময় রেস্ট থাকতে পারে। তার মানে সবগুলো ফিচার্সই দেখতে হবে অ্যাকিউট করোনারি সিনড্রোমের মতো। ডিফারেন্স হচ্ছে আমরা যদি করোনারি এনজিওগ্রাফি করি তাহলে ভেসেলগুলো দেখবো কোনো করোনারি আর্টারি ডিজিজ নাই বা থাকবে সেটা খুবই মিনিমাম। তার মানে অনেকটা পেশেন্টের প্রেজেন্ট থাকবে এমআই নাই বাট এনজিওগ্রাম থাকবে নর্মাল। ডায়াগনোসিস করার জন্য আমরা করতে পারি হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি বা লেফট ভেন্ট্রিকুলোগ্রাফি। এটা করলে আমরা দেখবো অ্যাপিকাল বেলুনিং অফ লেফট ভেন্ট্রিকল। এটার ছবি সম্পর্কে ডেসক্রিপশনে দেওয়া আছে। যে এখানে যে শেপটা দেওয়া আছে এটাই হচ্ছে যে অক্টোপাস ধরা যে পাত্র সেটার মতো আর কি। এটার কারণে নামকরণ করা হয়েছে কাকস্বল্প কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এখানে মেইনলি লেফট ভেন্ট্রিকল যে অ্যাপেক্সটা থাকে সেটাই শুধুমাত্র ডায়ালেটেড হয়। এর পাশে অ্যাট্রিয়াল মিক্সোমা। অ্যাট্রিয়াল মিক্সোমা পরীক্ষায় মনে রাখার জন্য সহজে মনে রাখতে পারেন যে এমএস প্লাস সিস্টেমিক সিমটমস। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশন থাকবে মাইটাল স্টোনোসিসের মতো, কিন্তু এর সাথে পেশেন্টের ফিভার, ওয়েট লস এই ধরনের ফিচার্সগুলো থাকবে। আরেকটা ডিফারেন্স হচ্ছে এখানে যে মালমারটা পাওয়া যায় এটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মালমার মানে এমএস এর মতো, বাট এই মালমারটা পজিশনের সাথে সাথে চেঞ্জ হয়। পেশেন্টের প্রেজেন্টেশন থাকে চেস্ট পেন, পালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ মানে এমএস এর মতো। মালমারও পাওয়া যায় মিড ডায়াস্টোলিক মালমার, বাট ডিফারেন্স হচ্ছে মালমারটা পজিশনের সাথে চেঞ্জ হবে আর পেশেন্টের সাথে সিস্টেমিক ফিচার্স থাকবে। এই পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট সাউন্ড লাউড থাকবে, মিড ডায়াস্টোলিক মালমার থাকবে মানে এমএস এর মতো। আর সাথে এক্সট্রা ফিচার্স থাকবে কি ফিভার থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, সিনকোপাল অ্যাটাক থাকতে পারে। সিবিসি করলে বা ইএসআর করলে সেক্ষেত্রে মানুষের ইনফ্ল্যামেটরি মার্কারগুলো বেশি থাকতে পারে মানে ইএসআর রেস থাকতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। এরপরে বাকি যেগুলা সেগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। আজকে যে টপিকগুলো ছিল এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই মানে পরীক্ষা আসার মতো। কিছু কিছু টপিক আছে একটু কঠিন লাগতে পারে, আর কঠিন লাগলেও পড়তে হবে। কোনো কোশ্চেন আছে আজকে টপিক রিলেটেড? আমরা একটু ফাস্টে আগাইছি কারণ যেহেতু অনেকগুলো টপিক, এটা আসলে বেশি ডিসকাশন করতে গেলে অনেক সময় লেগে যায়। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের সেশন এখানে শেষ করবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত।